নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্পকথার আসরের আজকের বৈঠকে যোগদান করার জন্য অজস্র ধন্যবাদ। আমি স্বর্ণালী সান্যাল। শুনতে থাকুন রবীন্দ্রনাথ ঠাকুরের ঔপন্যাসিকা দুই বোনের দ্বিতীয় পর্ব, তৃতীয় এবং চতুর্থ অধ্যায় উর্মিমালা এবং শশাঙ্ক। তৃতীয় অংশ, উর্মিমালা। নীরদ রিসার্চের যে কাজ নিয়েছিল সেটা সমাপ্ত হলো। ইউরোপের কোনো বৈজ্ঞানিক সমাজে লেখাটা পাঠিয়ে দিলে। তার প্রশংসা করলে তার সঙ্গে সঙ্গে একটা স্কলারশিপ জুটল। স্থির করলে সেখানকার বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি নেবার জন্য সমুদ্রে পাড়ি দেবে। বিদায় নেবার সময় কোনো করুণ আলাপ হলো না। কেবল এই কথাটাই বারবার করে বললে, আমি চলে যাচ্ছি, এখন তোমার কর্তব্য সাধনে শৈথিল্য করবে এই আমার আশঙ্কা। উর্মি বললে, ভয় করবেন না। নীরদ বললে, কীরকমভাবে চলতে হবে, পড়াশোনা করতে হবে তার একটা বিস্তৃত নোট দিয়ে যাচ্ছি। উর্মি বললে, আমি ঠিক সেই অনুসারেই চলব। তোমার ওই আলমারির বইগুলি কিন্তু আমি আমার বাসায় নিয়ে গিয়ে বন্ধ করে রাখতে চাই। নিয়ে যান বলে উর্মি চাবি দিল তার হাতে। সে তারটার দিকে একবার নীরদের চোখ পড়েছিল, দ্বিধা করে থেকে গেল। অবশেষে নিতান্তই কর্তব্যের অনুরোধে নীরদকে বলতে হলো, আমার কেবল একটা ভয় আছে। শশাঙ্কবাবুদের ওখানে আবার যদি তোমার যাতায়াত ঘন ঘন হতে থাকে তাহলে তোমার নিষ্ঠা যাবে দুর্বল হয়ে, কোনো সন্দেহ নেই। মনে করো না আমি শশাঙ্কবাবুকে নিন্দা করি, উনি খুবই ভালো লোক। ব্যবসায় ওরকম উৎসাহ, ওরকম বুদ্ধি কম বাঙালির মধ্যে দেখেছি। ওর একমাত্র দোষ এই যে উনি কোনো আইডিয়ালকেই মানেন না। সত্যি বলছি, ওর জন্যে অনেক সময় আমার ভয় হয়। এর থেকে শশাঙ্কের অনেক দোষের কথাই উঠল, এবং যেসব দোষ আজ ঢাকা পড়ে আছে সেগুলো বয়সের সঙ্গে সঙ্গে একে একে প্রবল আকারে প্রকাশ হয়ে পড়বে, এই অত্যন্ত শোচনীয় দুর্ভাবনার কথা নীরদ চেপে রাখতে পারল না। কিন্তু তা হোক, তবু উনি যে খুব ভালো লোক সে কথা ও মুক্ত কণ্ঠে স্বীকার করতে চায়। সেই সঙ্গে এ কথাও বলতে চায়, ওর সঙ্গদোষ থেকে, ওদের বাড়ির আবহাওয়া থেকে নিজেকে বাঁচানো উর্মির পক্ষে বিশেষ দরকার। উর্মির মন ওদের সমভূমিতে যদি নেবে যায় সেটা হবে অধঃপতন। উর্মি বললে, আপনি কেন এত বেশি উদ্বিগ্ন হচ্ছেন? কেন হচ্ছি শুনবে? রাগ করবে না। সত্য কথা শুনবার শক্তি আপনার কাছ থেকেই পেয়েছি। জানি সহজ নয়, তবু সহ্য করতে পারি। তবে বলি শোনো, তোমার স্বভাবের সঙ্গে শশাঙ্কবাবুর স্বভাবের একটা মিল আছে, এ আমি লক্ষ্য করে দেখেছি। তার মনটা একেবারে হালকা, সেইটাই তোমাকে ভালো লাগে, ঠিক কিনা বলো? উর্মি ভাবে, লোকটা সর্বজ্ঞ নাকি? ভগ্নিপতিকেও খুব ভালো লাগে সন্দেহ নেই। তার প্রধান কারণ, শশাঙ্ক হো হো করে হাসতে পারে, উৎপাত করতে জানে, ঠাট্টা করে, আর ঠিকটি জানে উর্মি কোন ফুল ভালোবাসে আর কোন রঙের শাড়ি। উর্মি বললে, হ্যাঁ, আমার ভালো লাগে, সে কথা সত্যি। নীরদ বললে, শর্মিলা দিদির ভালোবাসা স্নিগ্ধ গম্ভীর, তার সেবা যেন একটা পূর্ণ কর্ম, কখনো কর্তব্য থেকে ছুটি নেন না। তারই প্রভাবে শশাঙ্কবাবু এক মনে কাজ করতে শিখেছেন। কিন্তু যেদিন তুমি ভবানীপুরে যাও সেই দিনই ওর মুখোশ যেন খসে পড়ে, তোমার সঙ্গে ঝুটোপুটি বেঁধে যায়, চুলে কাঁটা তুলে নিয়ে খোপা এলিয়ে দেন, হাতে তোমার পড়বার বই দেখলে আলমারির মাথার উপর রাখেন তুলে, টেনিস খেলবার শখ হঠাৎ প্রবল হয়ে ওঠে হাতে কাজ থাকলেও। উর্মিকে মনে মনে মানতেই হলো যে শশাঙ্কদা এইরকম দৌরাত্ম্য করেন বলেই তাকে ওর অত ভালো লাগে। ওর নিজের ছেলে মানুষই তার কাছে এলে ঢেউ খেলিয়ে ওঠে।
সেও তারপরে কম অত্যাচার করে না। দিদি ওদের দুজনের এই দুরন্তপানা দেখে তার শান্ত স্নিগ্ধ হাসি হাসেন, কখনো বা মৃদু তিরস্কারও করেন, কিন্তু সেটা তিরস্কারের ভান। নীরদ উপসংহারে বললে, যেখানে তোমার নিজের স্বভাব প্রশ্রয় না পায় সেইখানেই তোমার থাকা চাই। আমি কাছে থাকলে ভাবনা থাকতো না, কেননা আমার স্বভাব একেবারেই তোমার বিপরীত। তোমার মন রক্ষা করতে গিয়ে তোমার মনকে মাটি করা এ আমার দ্বারা কখনোই হতে পারত না। উর্মি মাথা নিচু করে বললে, আপনার কথা আমি সর্বদাই স্মরণ রাখব। নীরদ বললে, আমি কতকগুলি বই তোমার জন্য রেখে যাচ্ছি। তার যেসব চ্যাপ্টারে দাগ দিয়েছি সেইগুলো বিশেষ করে পড়ো, এরপরে কাজে লাগবে। উর্মির পক্ষে এই সাহায্যের দরকার ছিল, কেননা ইদানিং মাঝে মাঝে তার মনে কেবলই সন্দেহ আসছিল, ভাবছিল হয়তো প্রথম উৎসাহের মুখে ভুল করেছি, হয়তো ডাক্তারি আমার ধাতের সঙ্গে মিলবে না। নীরদের দাগ দেওয়া বইগুলো ওর পক্ষে শক্ত বাঁধনের কাজ করবে, ওকে টেনে নিয়ে চলতে পারবে উজান পথে। নীরদ চলে গেলে উর্মি নিজের প্রতি আরও কঠিন অত্যাচার শুরু করল। কলেজে যায় আর বাকি সময় নিজেকে যেন একেবারে জেনানার মধ্যে বন্ধ করে রাখে। সারা দিন পরে বাড়ি ফিরে এসে যতই তার শ্রান্ত মন ছুটি পেতে চায়, ততই সে নিষ্ঠুরভাবে তাকে অধ্যয়নের শিকলে জড়িয়ে আটকে রাখে। পড়া এগোয় না, একই পাতার উপর বার বার করে মন বৃথা ঘুরে বেড়ায়, তবু হার মানতে চায় না। নীরদ উপস্থিত নেই বলেই তার দূরবর্তী ইচ্ছাশক্তি ওর প্রতি অধিক করে কাজ করতে লাগলো। নিজের ওপর সবচেয়ে ধিক্কার হয় যখন কাজ করতে করতে আগেকার দিনের কথা কেবলই ফিরে ফিরে মনে আসে। যুবক দলের মধ্যে ওর ভক্ত ছিল অনেক। সেদিন তাদের কাউকে বা উপেক্ষা করেছে, কারোর প্রতি ওর মনের টানও হয়েছিল। ভালোবাসা পরিণত হয়নি, কিন্তু ভালোবাসার ইচ্ছেটাই তখন মৃদু মন্দ বসন্তের হাওয়ার মতো মনের মধ্যে ঘুরে বেড়াত। তাই আপন মনে গান গাইত গুনগুন করে, পছন্দসই কবিতা কপি করে রাখত খাতায়। মন অত্যন্ত উতলা হলে বাজাত সেতার। আজকাল এক একদিন সন্ধেবেলায় বইয়ের পাতায় যখন চোখ আছে, তখন হঠাৎ চমকে উঠে জানতে পারে যে তার মনে ঘুরছে এমন কোনো দিনের এমন কোনো মানুষের ছবি, যে দিনকে যে মানুষকে পূর্বে সে কখনোই বিশেষভাবে আমল দেয়নি। এমনকি সে মানুষের অবিশ্রাম আগ্রহে সেদিন তাকে বিরক্ত করেছিল। আজ বুঝি তার সেই আগ্রহটাই নিজের ভিতরকার অতৃপ্তির বেদনাকে স্পর্শ করে যাচ্ছে। প্রজাপতির ক্ষণিক হালকা ডানা ফুলকে যেমন বসন্তের স্পর্শ দিয়ে যায়। এই সব চিন্তাকে যত বেগে সে মন থেকে দূরে করতে চায়, সেই বেগের প্রতিঘাতী চিন্তাগুলিকে ততই ওর মনে ঘুরিয়ে নিয়ে আসে। নীরদের একখানা ফটোগ্রাফ রেখেছে ডেস্কের ওপর, তার দিকে এক দৃষ্টে তাকিয়ে থাকে। সে মুখে বুদ্ধির দীপ্তি আছে, আগ্রহের চিহ্ন নেই। সে ওকে ডাকে না, তবে ওর প্রাণ সাড়া দেবে কাকে? মনে মনে কেবলই জপ করে, কি প্রতিভা, কি তপস্যা, কি নির্মল চরিত্র, কি আমার অভাবনীয় সৌভাগ্য। একটা বিষয়ে নীরদের জিত হয়েছে, সে কথাটাও বলা দরকার। নীরদের সঙ্গে উর্মির বিবাহের সম্বন্ধ হলে শশাঙ্ক এবং সন্দিগ্ধমনা আরও 10 জন বিদ্রূপ করে হেসেছিল। বলেছিল, রাজারামবাবু সাদা লোক, ঠাউরে বসেছেন নীরদ আইডিয়ালিস্ট। ওর আইডিয়ালিজম যে গোপনে ডিম পাড়ছে উর্মির টাকার থলির মধ্যে, এই কথাটা কি লম্বা লম্বা সাধু বাক্য দিয়ে ঢাকা যায়? আপনাকে স্যাক্রিফাইস করেছে বই কি, কিন্তু যে দেবতার কাছে তার মন্দিরটা ইম্পেরিয়াল ব্যাংকে। আমরা সোজাসুজি শ্বশুরকে জানিয়ে থাকি টাকার দরকার আছে, আর সে টাকা জলে পড়বে না, তার মেয়েরই সেবায় লাগবে। ইনি মহৎ লোক, বলেন মহৎ উদ্দেশ্যের খাতিরেই বিয়ে করবেন, তারপরে সেই উদ্দেশ্যটাকে দিনে দিনে তর্জমা করবেন শ্বশুরের চেক বইয়ের খাতায়। নীরদ জানত এইরকম কথাবার্তা অপরিহার্য। উর্মিকে বললে,
আমার বিয়ে করার একটা শর্ত আছে। তোমার টাকা থেকে 1 পয়সা নেব না। নিজের উপার্জন আমার একমাত্র অবলম্বন হবে। শ্বশুর ওকে ইউরোপে পাঠাবার প্রস্তাব করেছিলেন, ও কিছুতেই রাজি হলো না। সেজন্যে অনেক দিন অপেক্ষা করতেও হলো। রাজারামবাবুকে জানিয়েছিল হাসপাতাল প্রতিষ্ঠার উপলক্ষে যত টাকা দিতে চান সমস্তই দেবেন আপনার মেয়ের নামে। আমি যখন সেই হাসপাতালের ভার নেব তার থেকে কোনো বৃত্তি নেব না। আমি ডাক্তার, জীবিকার জন্য আমার ভাবনা নেই। এই একান্ত নিষ্পৃহতা দেখে ওর পরে রাজারামের ভক্তি দৃঢ় হলো, আর উর্মি খুব গর্ব অনুভব করলে। এই গর্বের ন্যায্য কারণ ঘটাতেই শর্মিলার মন নীরদের পরে একেবারে বিরূপ হয়ে গেল। বললে, ইস, দেখবো দেমাগ কতদিন টেকে। তারপর থেকে নীরদ যখন অভ্যাস মতো অত্যন্ত গভীরভাবে কথা কইত, শর্মিলা আলাপের মাঝখানে হঠাৎ উঠে ঘাড় বাঁকিয়ে ঘর থেকে বেরিয়ে চলে যেত। কিছু দূর পর্যন্ত শোনা যেত তার পায়ের শব্দ। উর্মির খাতিরে কিছু বলতো না, কিন্তু তার না বলার ব্যঞ্জনা যথেষ্ট তেজোত্তপ্ত ছিল। প্রথম প্রথম নীরদ প্রতি মেলে চিঠিপত্রে 4-5 পাতা ধরে বিস্তারিত উপদেশ দিয়ে এসেছে। কিছুদিন পরে চমক লাগিয়ে দিলে টেলিগ্রাম। বড় অঙ্কের টাকার জরুরি দাবি অধ্যয়নের প্রয়োজনে। যে গর্ব এতদিন উর্মির প্রধান সম্বল ছিল তাতে যথেষ্ট ঘা লাগলো বটে, কিন্তু মনে একটুও সান্ত্বনাও পেল। যতদিন যায় এবং নীরদের অনুপস্থিতি দীর্ঘ হয়ে ওঠে, ততই উর্মির পূর্ব স্বভাবটা কর্তব্যের বেড়ার মধ্যে ফাঁক খুঁজে বেড়ায়। নিজেকে নানা ছলে ফাঁকিও দেয়, অনুতাপও করে। এইরকম আত্মগ্লানির সময় নীরদকে অর্থ সাহায্য ওর পরিতপ্ত মনে সান্ত্বনাজনক। উর্মি টেলিগ্রামটা ম্যানেজারের হাতে দিয়ে সসংকোচে বলে, কাকাবাবু, টাকাটা। ম্যানেজার বাবু বলেন, ধাঁধা লাগছে, আমরা তো জানতুম টাকাটা ও পক্ষে অস্পৃশ্য ছিল। ম্যানেজার নীরদকে পছন্দ করতেন না। উর্মি বলে, কিন্তু বিদেশে, কথাটা শেষ করে না। কাকাবাবু বলেন, এদেশের স্বভাব বিদেশের মাটিতে বদলে যেতে পারে সে জানি, কিন্তু আমরা তার সঙ্গে তাল রাখবো কি করে? উর্মি বলে, টাকাটা না পেলে হয়তো বিপদে পড়তে পারেন। আচ্ছা, বেশ, পাঠাচ্ছি মা, তুমি বেশি ভেবো না। বলে রাখছি, এই শুরু হলো, কিন্তু এই শেষ নয়। শেষ যে নয়, অনতিকাল পরে আরও বড় অঙ্কে তার প্রমাণ এলো। এবার প্রয়োজন স্বাস্থ্যের। ম্যানেজার গম্ভীর মুখে বললেন, শশাঙ্কবাবুর সঙ্গে পরামর্শ করা ভালো। উর্মি শশব্যস্ত হয়ে বললে, আর যাই করো, দিদিরা এই খবরটা যেন না পান। একলা এই দায়িত্ব নিতে ভালো লাগছে না। একদিন তো টাকা তারই হাতে পড়বে। পড়বার আগে দেখতে হবে যেন জলে না পড়ে। কিন্তু ওর স্বাস্থ্যের কথাও তো ভাবতে হবে। অস্বাস্থ্য নানা জাতের আছে, এটা ঠিক কোন জাতের বুঝে উঠতে পারছি নে। এখানে ফিরে এলে হয়তো হাওয়ার বদলে সুস্থ হতে পারেন। ফিরতি প্যাসেজের ব্যবস্থা করে পাঠানো যাক। ফেরবার প্রস্তাবে উর্মি এত যে বেশি বিচলিত হয়ে উঠল, ও নিজে ভাবলে তার কারণ পাছে নীরদের উচ্চ উদ্দেশ্য মাঝখানে বাধা পায়। কাকা বললেন, এবারকার মতো টাকা পাঠাচ্ছি, কিন্তু মনে হচ্ছে এতে ডাক্তারবাবুর স্বাস্থ্য আরও বিগড়ে যাবে। রাধা গোবিন্দ উর্মির অনতিদূর সম্পর্কের আত্মীয়। কাকার কথাটার ইঙ্গিত ওকে বাজল। সন্দেহ এলো মনে। ভাবতে লাগলো, দিদিকে হয়তো বলতে হবে। এদিকে নিজেকে ধাক্কা দিয়ে বারবার প্রশ্ন করছে, যথোচিত দুঃখ হচ্ছে না কেন? এই সময়ে শর্মিলার রোগটা নিয়ে ভাবনা ধরিয়ে দিয়েছে। ভাইয়ের কথা মনে পড়িয়ে ভয় লাগিয়ে দেয়। নানা ডাক্তার লাগলো নানা দিক থেকে ব্যাধির আবাস গুহাটা খুঁজে বের করতে।
শর্মিলা ক্লান্ত হাসি হেসে বললে, সিআইডিদের হাতে অপরাধী যাবে ফসকে, খোঁচা খেয়ে মরবে নিরপরাধ। শশাঙ্ক চিন্তিত মুখে বলে, দেহটার খানা তল্লাশি চলুক শাস্ত্রমতে, কিন্তু খোঁচাটা কিছুতেই নয়। এই সময়টাতেই শশাঙ্কর হাতে দুটো ভারী কাজ এসেছিল, একটা গঙ্গার ধারে পাটকলে, আর একটা টালিগঞ্জের দিকে মিরপুরের জমিদারের নূতন বাগান বাড়িতে। পাটকলের কুলিবস্তির কাজটা শেষ করে দেবার মেয়াদ ছিল 3 মাসের। গোটা কতক টিউবওয়েলের কাজ ছিল নানা জায়গায়। শশাঙ্কর একটুও ফুরসুত ছিল না। শর্মিলার ব্যামোটা নিয়ে প্রায় তাকে আটকা পড়তে হয়, অথচ উৎকণ্ঠা থাকে কাজের জন্য। এতদিন ওদের বিবাহ হয়েছে, কিন্তু এমন কোনো ব্যামো শর্মিলার হয়নি যা নিয়ে শশাঙ্ককে কখনো বিশেষ করে ভাবতে হয়েছে। তাই এবারকার এই রোগটার উদ্বেগে ছেলে মানুষের মতো ছটফট করছে ওর মন। কাজ কামাই করে ঘুরে ফিরে বিছানার কাছে নিরুপায়ভাবে এসে বসে, মাথায় হাত বুলিয়ে দেয়, জিজ্ঞাসা করে, কেমন আছো? তখনই শর্মিলা উত্তর দেয়, তুমি মিথ্যে ভেবো না, আমি ভালোই আছি। সেটা বিশ্বাস্য নয়, কিন্তু বিশ্বাস করতে একান্ত ইচ্ছে বলেই শশাঙ্ক অবিলম্বে বিশ্বাস করে ছুটি পায়। শশাঙ্ক বললে, ঢেঙ্কানালের রাজার একটা বড় কাজ আমার হাতে এসেছে। প্ল্যানটা নিয়ে দেওয়ানের সঙ্গে আলাপ করতে হবে। যত শীঘ্র পারি ফিরে আসবো ডাক্তার আসবার আগে। শর্মিলা অনুযোগ করে বললে, আমার মাথার দিব্যি রইল, তাড়াতাড়ি করে কাজ নষ্ট করতে পারবে না। বুঝতে পারছি ওদের দেশে তোমার যাবার দরকার আছে। নিশ্চয় যেও, না গেলে আমি ভালো থাকবো না, আমাকে দেখবার লোক ঢের আছে। প্রকাণ্ড একটা ঐশ্বর্য গড়ে তোলবার সংকল্প দিন রাত জাগছে শশাঙ্কের মনে। তার আকর্ষণ ঐশ্বর্যে নয়, বড়ত্বে। বড় কিছুকে গড়ে তোলাতেই পুরুষের দায়িত্ব। অর্থ জিনিসটাকে তুচ্ছ বলে অবজ্ঞা করা চলে তখনই যখন তাতে দিনপাত হয় মাত্র। যখন তার চূড়াকে সমুচ্চ করে তোলা যায় তখনই সর্বসাধারণে তাকে শ্রদ্ধা করে। উপকার পায় বলে নয়, তার বড়ত্ব দেখাটাতেই চিত্তস্ফূর্তি। শর্মিলার শিয়রে বসে শশাঙ্কের মনে যখন উদ্বেগ চলছে, সেই মুহূর্তেই সে না ভেবে থাকতে পারে না তার কাজের সৃষ্টিতে অনিষ্টের আশঙ্কা ঘটছে কোনোখানে। শর্মিলা জানেন শশাঙ্কর এই ভাবনা কৃপণের ভাবনা নয়, নিজের অবস্থার নিম্নতল হয়ে জয়স্তম্ভ ঊর্ধ্বে গেঁথে তোলবার জন্য পুরুষকারের ভাবনা। শশাঙ্কের এই গৌরবে শর্মিলা গৌরবান্বিত। তাই স্বামী যে ওর রোগের সেবা নিয়ে কাজে ঢিল দেবে, এই তার পক্ষে সুখের হলেও ভালোই লাগে না। ওকে বারবার ফিরে পাঠায় তার কাজে। এদিকে নিজের কর্তব্য নিয়ে শর্মিলার উৎকণ্ঠার সীমা নেই। সে রইল বিছানায় পড়ে, ঠাকুর চাকররা কি কাণ্ড করছে কে জানে। মনে সন্দেহ নেই যে রান্নায় ঘি দিচ্ছে খারাপ, নাবার ঘরে যথাসময় গরম জল দিতে ভুলেছে, বিছানার চাদর বদল করা হয়নি, নর্দমাগুলোতে মেথরের ঝাঁটা নিয়মিত পড়ছে না। ওদিকে ধোপার বাড়ির কাপড় ফর্দ মিলিয়ে বুঝে না নিলে কিরকম উলট পালট হয় সে তা জানা আছে। থাকতে পারে না, লুকিয়ে বিছানা ছেড়ে তদন্ত করতে যায়। বেদনা বেড়ে ওঠে, জ্বর যায় চড়ে, ডাক্তার ভেবে পায় না এ কি হলো। অবশেষে উর্মিমালাকে তার দিদি ডেকে পাঠালে। বললে, কিছুদিন তোর কলেজ থাক, আমার সংসারটাকে রক্ষা কর বোন, নইলে নিশ্চিন্ত হয়ে মরতে পারছি নে। এই ইতিহাসটা যারা পড়ছেন এই জায়গাটাতে এসে মুচকি হেসে বলবেন, বুঝেছি। বুঝতে অত্যন্ত বেশি বুদ্ধির দরকার হয় না, যা ঘটবার তাই ঘটে আর তাই যথেষ্ট, এমন মনে করবার হেতু নেই। ভাগ্যের খেলা চলবে তাসের কাগজ গোপন করে শর্মিলারই চোখে ধুলো দিয়ে। দিদির সেবা করতে চলেছি বলে উর্মির মনে খুব একটা উৎসাহ হলো।
এই কর্তব্যের খাতিরে অন্য সমস্ত কাজকে সরিয়ে রাখতেই হবে, উপায় নেই। তাছাড়া এই শুশ্রূষার কাজটা ওর ভাবিকালের ডাক্তারি কাজেরই সংলগ্ন, এই তর্ক তার মনে এসেছে। ঘটা করে একটা চামড়া বাঁধানো নোট বই নিলে তার মধ্যে রোগের দৈনিক জোয়ার ভাঁটার পরিমাণটাকে রেখান্বিত করবার ছক কাটা আছে। ডাক্তার পাছে অনভিজ্ঞ বলে অবজ্ঞা করে, এই জন্য স্থির করলে দিদির রোগ সম্বন্ধে যেখানে যা পাওয়া যায় পড়ে নেবে। ওর এমএসসি পরীক্ষার বিষয় শরীরতত্ত্ব, এই জন্য রোগতত্ত্বের পারিভাষিক বুঝতে ওর কষ্ট হবে না। অর্থাৎ দিদির সেবার উপলক্ষে ওর কর্তব্যসূত্র যে ছিন্ন হবে না, বরঞ্চ আরও বেশি একান্ত মনে কঠিনতর চেষ্টায় তারই অনুসরণ করা হবে, এই কথাটা মনে সে নিশ্চিত করে নিয়ে ওর পড়বার বই আর খাতাপত্র ব্যাগে পুরে ভবানীপুরের বাড়িতে এসে উপস্থিত হলো। দিদির ব্যামোটা নিয়ে রোগতত্ত্ব সম্বন্ধে মোটা বইটা নাড়াচাড়া করবার সুযোগ ঘটল না, কেননা বিশেষজ্ঞরাও রোগের সংজ্ঞা নির্ণয় করতে পারলেন না। উর্মি ভাবলে সে শাসনকর্তার কাজ পেয়েছে, তাই সে গম্ভীর মুখে দিদিকে বললে, ডাক্তারের কথা যাতে খাটে তাই দেখবার ভার আমার উপর, আমার কথা কিন্তু মেনে চলতে হবে, আমি তোমাকে বলে রাখ। দিদি ওর দায়িত্বের আড়ম্বর দেখে হেসে বললে, তাই তো, হঠাৎ এত গম্ভীর হতে শিখলে কোন গুরুর কাছে? নতুন দীক্ষা বলেই এত বেশি উৎসাহ। আমারই কথা মেনে চলবি বলেই তোকে আমি ডেকেছি। তোর হাসপাতাল তো এখনো তৈরি হয়নি, আমার ঘর কন্যা তৈরি হয়েই আছে। আপাতত সেই ভারটা নে, তোর দিদি একটু ছুটি পাক। রোগশয্যার কাছ থেকে উর্মিকে জোর করেই দিদি সরিয়ে দিলে। আজ দিদির গৃহরাজ্যের প্রতিনিধি পদ ওর, সেখানে অরাজকতা ঘটছে, আশু তার প্রতিবিধান চাই। এই সংসারে সর্বোচ্চ শিখরে একটিমাত্র যে পুরুষ বিরাজ করছেন, তার সেবায় সামান্য কোনো ত্রুটি না হয়, এই মহৎ উদ্দেশ্যে সম্পূর্ণ ত্যাগ স্বীকার এই ঘরের ছোট বড় সমস্ত অধিবাসীর একটিমাত্র সাধনার বিষয়। মানুষটি নিরতিশয় নিরুপায় এবং দেহযাত্রা নির্বাহে শোচনীয়ভাবে অকর্মণ্য, এই সংস্কার কোনো মতেই শর্মিলার মন থেকে ঘুচতে চায় না। হাসিও পায়, অথচ মনটা স্নেহসিক্ত হয়ে ওঠে যখন দেখে চুরুটের আগুনে ভদ্রলোকের আস্তিন খানিকটা পুড়েছে, অথচ লক্ষ্যই নেই। ভোরবেলায় মুখ ধুয়ে শোবার ঘরের কোণের কলটা খুলে রেখে ইঞ্জিনিয়ার কাজের তাড়ায় দৌড় দিয়েছে বাইরে। ফিরে এসে দেখে মেঝে জলে থই থই করছে, নষ্ট হয়ে গেল কার্পেটটা। এই জায়গায় কলটা বসাবার সময় গোড়াতেই আপত্তি করেছিল শর্মিলা। জানতো এই পুরুষটির হাতে বিছানার অদূরে এই কোণাটা প্রতিদিন জলে স্থলে একটা পঙ্কিল অনার সৃষ্টি বাঁধবে। কিন্তু মস্ত ইঞ্জিনিয়ার, বৈজ্ঞানিক সুবিধার দোহাই দিতে যত রকম অসুবিধাকে জটিল করে তুলতেই ওর উৎসাহ। খামোখা কি মাথায় এলো একবার, নিজের সম্পূর্ণ অরিজিনাল প্ল্যানে একটা স্টোভ বানিয়ে বসল। তার এদিকে দরজা ওদিকে দরজা, এদিকে একটা চোঙ ওদিকে আরেকটা, একদিকে আগুনের অপব্যয়হীন উদ্দীপন আর একদিকে ঢালু পথে ছাইয়ের নিঃশেষে অধঃপতন। তারপরে সেঁকবার, ভাজবার, সিদ্ধ করবার, জল গরমের নানা আকারের খোপ খাপ গুহা গহ্বর কলকৌশল। কলটাকে উৎসাহের ভঙ্গিতে ও ভাষাতেই মেনে নিতে হয়েছিল, ব্যবহারের জন্য নয়, শান্তি ও সদ্ভাব রক্ষার জন্য। প্রাপ্তবয়স্ক শিশুদের এই খেলা, বাধা দিলে অনর্থ বাধে, অথচ দুদিনেই যায় ভুলে। চিরদিনের বাঁধা ব্যবস্থায় মন যায় না, উদ্ভট একটা কিছু সৃষ্টি করে। আর স্ত্রীদের দায়িত্ব হচ্ছে মুখে ওদের মতে সায় দেওয়া এবং কাজে নিজের মতো চলা। এই স্বামী পালনের দায় এতদিন আনন্দে বহন করে এসেছেন শর্মিলা। এত কাল তো কাটল, নিজেকে বিবর্জিত করে শশাঙ্কের জগৎকে শর্মিলা কল্পনাই করতে পারে না।
আজ ভয় হচ্ছে মৃত্যুর দূত এসে জগৎ আর জগদ্ধাত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় বুঝিবা। এমনকি ওর আশঙ্কা যে মৃত্যুর পরেও শশাঙ্কের দৈহিক অযত্ন শর্মিলার বিদেহী আত্মাকে শান্তিহীন করে রাখবে। ভাগ্যে উর্মি ছিল, সে ওর মতো শান্ত নয়, তবু ওর হয়ে কাজকর্ম চালিয়ে নিচ্ছে। সে কাজও তো মেয়েদের হাতের কাজ। ওই স্নিগ্ধ হাতের স্পর্শ না থাকলে পুরুষদের প্রতিদিনের জীবনের প্রয়োজনে রস থাকে না, সমস্ত কিরকম শ্রীহীন হয়ে যায়। তাই উর্মি যখন তার সুন্দর হাতে ছুরি দিয়ে আপেলের খোসা ছাড়িয়ে কেটে কেটে রাখে, কমলালেবুর কোয়াগুলিকে গুছিয়ে রাখে পাথরের থালার একপাশে, বেদানা ভেঙে তার দানাগুলিকে যত্ন করে সাজিয়ে দেয়, তখন শর্মিলা তার বোনের মধ্যে যেন নিজেকেই উপলব্ধি করে। বিছানায় শুয়ে শুয়ে তাকে সর্বদাই কাজের ফরমাশ করছে। ও সিগারেট কেসটা ভরে দে না উর্মি, দেখছিস নে ময়লা রুমালটা বদলাবার খেয়াল নেই। এই দেখ জুতোটা সিমেন্ট বালিতে জমে নিরেট হয়ে রয়েছে, বেহারাকে সাফ করতে হুকুম করবে, তার হুঁশও নেই। বালিশে বরগুলো বদলে দে না ভাই, ফেলে দে ওই ছেঁড়া কাগজগুলো ঝুড়ির মধ্যে। একবার অফিস ঘরটা দেখে আসিস তো উর্মি, আমি নিশ্চয়ই বলছি ওর ক্যাশ বাক্সের চাবিটা ডেস্কের ওপর ফেলে রেখে বেরিয়ে গেছেন। ফুলকপির চারাগুলো তুলে পোতবার সময় হলো, মনে থাকে যেন। মালিকে বলিস গোলাপের ডালগুলো ছেঁটে দিতে। ওই দেখ কোটের পিঠেতে চুন লেগেছে। এত তাড়া কিসের, একটু দাঁড়াও না। উর্মি, দে তো বোন বুরুশ করে। উর্মি বই পড়া মেয়ে, কাজ করা মেয়ে নয়, তবু ভারী মজা লাগছে। যে কড়া নিয়মের মধ্যে সে ছিল, তার থেকে বেরিয়ে এসে কাজকর্ম সমস্তই ওর কাছে অনিয়মের মতো ঠেকছে। এই সংসারের কর্মধারার ভিতরে ভিতরে যে উদ্বেগ আছে, সাধনা আছে, সে তো ওর মনে নেই। সেই চিন্তার সূত্রটি আছে ওর দিদির মধ্যে। তাই ওর কাছে এই কাজগুলো খেলা, একরকম ছুটি, উদ্দেশ্য বিবর্জিত উদ্যোগ। ও যেখানে এতদিন ছিল, এ তার থেকে সম্পূর্ণ স্বতন্ত্র জগৎ। এখানে ওর সম্মুখে কোনো লক্ষ্য তর্জনী তুলে নেই, অথচ দিনগুলি কাজ দিয়ে পূর্ণ। সে কাজ বিচিত্র, ভুল হয় ত্রুটি হয়, তার জন্য কঠিন জবাবদিহি নেই। যদি বা দিদি একটু তিরস্কার করতে চেষ্টা করে, শশাঙ্ক হেসে উড়িয়ে দেয়, যেন উর্মির ভুলটাতেই বিশেষ একটা রস আছে। বস্তুত আজকাল ওদের ঘরকন্নাতে দায়িত্বের গাম্ভীর্য চলে গেছে। ভুল চোখে কিছু আসে যায় না, এমন একটা আলগা অবস্থা ঘটেছে। এইটি শশাঙ্কর কাছে ভারী আরামের ও কৌতুকের। মনে হচ্ছে যেন পিকনিক চলছে। আর উর্মি যে কিছুতেই চিন্তিত নয়, দুঃখিত নয়, লজ্জিত নয়, সব তাতেই উচ্ছ্বসিত। এতে শশাঙ্কের নিজের মন থেকে তার গুরুভার কর্মের পীড়নকে লঘু করে দেয়। কাজ শেষ হলেই, এমনকি না হলেও বাড়িতে ফিরে আসবার জন্যে ওর মন উৎসুক হয়ে ওঠে। এই কথা মানতেই হবে, উর্মি কাজে পটু নয়। তবু একটা জিনিস লক্ষ্য করে দেখা গেল, কাজ দিয়ে না হোক নিজেকে দিয়েই এ বাড়ির অনেক দিনের মস্ত একটা অভাব পূরণ করেছে। সেই অভাবটা ঠিক যে কি, তা নির্দিষ্ট ভাষায় বলা যায় না। তাই শশাঙ্ক যখন বাড়িতে আসে, তখন সেখানকার হাওয়ায় খেলানো একটা ছুটির হিল্লোল অনুভব করে। সেই ছুটি কেবল ঘরের সেবায় নয়, কেবল অবকাশ মাত্র নয়, তার একটা রসময় স্বরূপ আছে। বস্তুত উর্মি নিজের ছুটির আনন্দ এখানকার সমস্ত শূন্যকে পূর্ণ করেছে, দিন রাত্রিকে চঞ্চল করে রেখেছে। সেই নিরন্তর চাঞ্চল্য কর্মক্লান্ত শশাঙ্কের রক্তকে দোলায়িত করে তোলে। অপরপক্ষে শশাঙ্ক উর্মিকে নিয়ে আনন্দিত। সেই প্রত্যক্ষ উপলব্ধি উর্মিকে আনন্দ দেয়। এতকাল সেই সুখটাই উর্মি পায়নি। সে যে আপনার অস্তিত্ব মাত্র দিয়ে কাউকে খুশি করতে পারে, এই তথ্যটি অনেক দিন তার কাছে চাপা পড়ে গিয়েছিল। এতেই তার যথার্থ গৌরব হানি হয়েছিল। শশাঙ্কের খাওয়া পড়া অভ্যাস মতো চলছে কি না, ঠিক সময় ঠিক জিনিসের যোগান হলো কি হলো না, সেটা এ বাড়ির প্রভুর মনে গৌণ হয়েছে আজ। অমনিতেই অকারণেই আছে প্রসন্ন।
শর্মিলাকে সে বলে, তুমি খুঁটিনাটি নিয়ে এত ব্যস্ত হচ্ছ কেন? অভ্যাসের একটু হেরফের হলে তো অসুবিধা হয় না, সে তো ভালোই লাগে। শশাঙ্কের মনটা এখন জোয়ার ভাটার মাঝখানকার নদীর মতো। কাজের বেগটা থমথমে হয়ে এসেছে। একটু কোনো দেরিতেই বা বাধাতেই মুশকিল হবে, লোকসান হবে, এমনতর উদ্বেগের কথা সদা সর্বদা শোনা যায় না। সেরকম কিছু প্রকাশ হলে উর্মি তার গাম্ভীর্য ভেঙে দেয়, হেসে ওঠে, মুখের ভাবখানা দেখে বলে, আজ তোমার জুজু এসেছিল বুঝি? সেই সবুজ পাগড়ি পরা কোনদেশি দালাল ভয় দেখিয়ে গেছে বুঝি? শশাঙ্ক বিস্মিত হয়ে বলে, তুমি তাকে জানলে কি করে? আমি তাকে খুব চিনি। তুমি সেদিন বেরিয়ে গিয়েছিল, ও একলা বারান্দায় বসেছিল। আমি তাকে নানা কথা বলে ভুলিয়ে রেখেছিল। তার বাড়ি বিকানিরে, তার স্ত্রী মরেছে মশারিতে আগুন লেগে, আর একটা বিয়ের সন্ধানে আছে। তাহলে এখন থেকে হিসেব করে সে রোজ আসবে, যখন আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। যতদিন স্ত্রীর ঠিকানা না মেলে ততদিন তার স্বপ্নটা জমবে। আমাকে বলে যে ওর কাছ থেকে কি কাজ আদায় করতে হবে, ভাব দেখে বোধ হয় আমি পারবো। আজকাল শশাঙ্কের মুনাফার খাতায় ৯৯-এর উপরে যে মোটা অঙ্কগুলো চলতো অবস্থায়, তারা মাঝে মাঝে যদি একটু সবুর করে, সেটাতে ব্যস্ত হয়ে উঠবার মতো চাঞ্চল্য দেখা যায় না। সন্ধ্যাবেলায় রেডিওর কাছে কান পাতবার জন্যে শশাঙ্ক মজুমদারের উৎসাহ এতকাল অনভিভক্ত ছিল। আজকাল উর্মি যখন তাকে টেনে আনে, তখন ব্যাপারটাকে তুচ্ছ এবং সময়টাকে ব্যর্থ মনে হয় না। এরোপ্লেনে ওড়া দেখবার জন্য একদিন ভোরবেলা দমদম পর্যন্ত যেতে হলো। বৈজ্ঞানিক কৌতূহল তার প্রধান আকর্ষণ নয়। নিউ মার্কেটে শপিং করতে এই তার প্রথম হাতেখড়ি। এর আগে শর্মিলা মাঝে মাঝে মাছ, মাংস, ফল মূল, শাকসবজি কিনতে সেখানে যেত। সে জানত এই কাজটা বিশেষভাবে তারই বিভাগের। এখানে শশাঙ্ক যে তার সহযোগিতা করবে, এমন কথা সে কখনো মনেও করেনি, ইচ্ছেও করেনি। কিন্তু উর্মি তো কিনতে যায় না, কেবল জিনিসপত্র উল্টে পাল্টে দেখে বেড়ায়, ঘেটে বেড়ায়, দর করে। শশাঙ্ক যদি কিনে দিতে চায়, তার টাকার ব্যাগটা কেড়ে নিয়ে নিজের ব্যাগে হাজতে রাখে। শশাঙ্কর কাজের দরদ উর্মি একটুও বোঝে না। কখনো কখনো অত্যন্ত বাধা দেওয়ায় শশাঙ্কর কাছে তিরস্কার পেয়েছে। তার ফল এমন শোকাবহ হয়েছিল যে তার শোচনীয়তা অপসারণ করবার জন্য শশাঙ্ককে দ্বিগুণ সময় দিতে হয়েছে। একদিকে উর্মির চোখে বাষ্প সঞ্চার, অন্যদিকে অপরিহার্য কাজের তাড়া। তাই সংকটে পড়ে অবশেষে বাড়ির বাইরে চেম্বারেই ওর সমস্ত কাজকর্ম সেরে আসতে চেষ্টা করে। কিন্তু অপরাহ্ন পেরোলেই সেখানে থাকা দুঃসহ হয়ে ওঠে। কোনো কারণে যেদিন বিশেষ দেরি করে, সেদিন উর্মির অভিমান দুর্ভেদ্য মৌনের অন্তরালে দুরভিভব হয়ে ওঠে। ওই রুদ্ধ অশ্রুতে কুহেলিকাচ্ছন্ন অভিমানটা ভিতরে ভিতরে শশাঙ্ককে আনন্দ দেয়। ভালো মানুষটির মতো বলে, উর্মি, কথা কইবে না, এই সত্যাগ্রহ রক্ষা করাই উচিত। কিন্তু দোহাই ধর্ম, খেলবে না এমন পন্ত ছিল না। তারপর টেনিস ব্যাট হাতে করে চলে আসে। খেলায় শশাঙ্ক জিতের কাছাকাছি এসে ইচ্ছে করেই হারে। নষ্ট সময়ের জন্য আবার পরের দিন সকালে উঠেই অনুতাপ করতে থাকে। কোনো একটা ছুটির দিনে বিকেলবেলায় শশাঙ্ক যখন ডান হাতে লাল নীল পেন্সিল নিয়ে বাঁ আঙুলগুলোকে দিয়ে অকারণে চুল উস্কো খুস্কো করতে করতে আপিসের ডেস্কে বসে কোনো একটা দুঃসাধ্য কাজের ওপর ঝুঁকে পড়েছে, উর্মি এসে বলে, তোমার সে দালালের সঙ্গে ঠিক করেছি আজ আমাকে পরেশনাথের মন্দির দেখাতে নিয়ে যাবে। চলো আমার সঙ্গে লক্ষ্মীটি। শশাঙ্ক মিনতি করে বলে, না ভাই, আজ না, এখন আমার উঠবার জো নেই। কাজের গুরুত্বে উর্মি একটুও ভয় পায় না। বলে, অবলা রমণীকে অরক্ষিত অবস্থায় সবুজ পাগড়িধারীর হাতে সমর্পণ করে দিতে সংকোচ নেই, এই বুঝি তোমার শিভলরি? শেষকালে ওর টানাটানিতে শশাঙ্ক কাজ ফেলে যায় মোটর হাঁকিয়ে।
এইরকম উৎপাত চলেছে টের পেলে শর্মিলা ভীষণ বিরক্ত হয়। কেননা ওর মতে পুরুষের সাধনা ক্ষেত্রে মেয়েদের অনধিকার প্রবেশ কোনো মতেই মার্জনীয় নয়। উর্মিকে শর্মিলা বরাবর ছেলে মানুষ বলেই জেনেছে, আজও সেই ধারণাটা ওর মনে আছে। তা হোক, তাই বলে অফিস ঘর তো ছেলে খেলার জায়গা নয়। তাই উর্মিকে ডেকে যথেষ্ট কঠিনভাবেই তিরস্কার করে। সেই তিরস্কারের নিশ্চিত ফল হতে পারত, কিন্তু স্ত্রীর ক্রুদ্ধ কণ্ঠস্বর শুনে শশাঙ্ক স্বয়ং দরজার বাইরে এসে দাঁড়িয়ে উর্মিকে আশ্বাস দিয়ে চোখ টিপতে থাকে। তাসের ব্যাগ দেখিয়ে ইশারা করে, ভাবখানা এই যে, চলে এসো, আপিস ঘরে বসে তোমাকে পোকার খেলা শেখাবো। এখন খেলার সময় একেবারেই নয়, এবং খেলবার কথা মনে আনবারও সময় ও অভিপ্রায় ওর ছিল না। কিন্তু দিদির কঠোর ভর্ৎসনায় উর্মির মনে বেদনা লাগছে, এটা তাকে যেন উর্মির চেয়েও বেশি বাজে। ও নিজেই তাকে অনুনয়, এমনকি ঈষৎ তিরস্কার করে কাজের ক্ষেত্র থেকে সরিয়ে রাখতে পারত। কিন্তু শর্মিলা যে এই নিয়ে উর্মিকে শাসন করবে, এইটা সহ্য করা ওর পক্ষে বড় কঠিন। শর্মিলা শশাঙ্ককে ডেকে বলে, তুমি ওর সব আবদার এমন করে শুনলে চলবে কেন? সময় নেই, অসময় নেই, তোমার কাজের লোকসান হয় যে। শশাঙ্ক বলে, আহা, ছেলে মানুষ, এখানে ওর সঙ্গী নেই কেউ, একটু খেলাধুলা না পেলে বাঁচবে কেন? এই তো গেল নানা প্রকার ছেলে মানুষই। ওদিকে শশাঙ্ক যখন বাড়ি তৈরির প্ল্যান নিয়ে পড়ে, ও তার পাশে চৌকি টেনে নিয়ে এসে বলে, বুঝিয়ে দাও। সহজেই বোঝে, গাণিতিক নিয়মগুলো জটিল থাকে না। শশাঙ্ক ভারী খুশি হয়ে ওঠে, ওকে প্রবলেম দেয়, ও কষে নিয়ে আসে। জুট কোম্পানির স্টিম লঞ্চে শশাঙ্ক কাজ তদন্ত করতে যায়, ও ধরে বসে, আমিও যাব। শুধু যায় তা নয়, মাপজোখের হিসেব নিয়ে তর্ক করে। শশাঙ্ক পুলকিত হয়ে ওঠে। ভরপুর কবিত্বের চেয়ে এর রস বেশি। এখন তাই চেম্বারের কাজ যখন বাড়িতে নিয়ে আসে, তা নিয়ে ওর মনে আশঙ্কা থাকে না। লাইন টানা, আঁক কষার কাজে তার সঙ্গী জুটেছে। উর্মিকে পাশে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে কাজ এগোয়। খুব দ্রুত বেগে এগোয় না বটে, কিন্তু সময় দীর্ঘতাকে সার্থক মনে হয়। এইখানটাতে শর্মিলাকে রীতিমতো ধাক্কা দেয়। উর্মির ছেলে মানুষই সে বোঝে, তার গৃহিণীপনার ত্রুটিও সস্নেহে সহ্য করে। কিন্তু ব্যবসায়ের ক্ষেত্রে স্বামীর সঙ্গে স্ত্রী বুদ্ধির দূরত্বকে স্বয়ং অনিবার্য বলে মেনে নিয়েছিল। সেখানে উর্মির অবাধে গতিবিধি ওর একটুও ভালো লাগে না। ওটা নিতান্তই স্পর্ধা। আপন আপন সীমা মেনে চলাকেই গীতা বলে স্বধর্ম। মনে মনে অত্যন্ত অধীর হয়ে একদিন ওকে জিজ্ঞাসা করলে, আচ্ছা উর্মি, তোর কি এইসব আঁকাঝোঁকা, আঁক কষা, ট্রেস করা সত্যিই ভালো লাগে? আমার ভারী ভালো লাগে দিদি। শর্মিলা অবিশ্বাসের সুরে বললে, হ্যাঁ, ভালো লাগে। ওকে খুশি করবার জন্যই দেখাস যেন ভালো লাগে। না হয় তাই হলো। খাওয়ানো, পড়ানো, সেবা যত্নে শশাঙ্ককে খুশি করাটা তো শর্মিলার মনোপুত। কিন্তু এই জাতের খুশিটা ওর নিজের খুশির জাতের সঙ্গে মেলে না। শশাঙ্ককে বারবার ডেকে বলে, ওকে নিয়ে সময় নষ্ট করো কেন? ওতে যে তোমার কাজের ক্ষতি হয়। ও ছেলে মানুষ, এসব কি বুঝবে? শশাঙ্ক বলে, আমার চেয়ে কম বোঝে না। মনে করে এই প্রশংসায় দিদিকে বুঝি আনন্দই দেওয়া হলো। নির্বোধ। নিজের কাজের গৌরবে শশাঙ্ক যখন আপন স্ত্রীর প্রতি মনোযোগকে খাটো করেছিল, তখন শর্মিলা সেটা যে শুধু অগত্যা মেনে নিয়েছিল তা নয়, তাতে সে গর্ববোধ করত। তাই ইদানিং আপন সেবাপরায়ণ হৃদয়ের দাবি অনেক পরিমাণেই কমিয়ে এনেছে। ও বলতো, পুরুষ মানুষ রাজার জাত, দুঃসাধ্য কর্মের অধিকার ওদের নিয়তই প্রশস্ত করতে হবে, নইলে তারা মেয়েদের চেয়েও নিচু হয়ে যায়।
কেননা মেয়েরা আপন স্বাভাবিক মাধুর্যে ভালোবাসার জন্মগত ঐশ্বর্যেই সংসারে প্রতিদিন আপন আসনকে সহজেই সার্থক করে, কিন্তু পুরুষের নিজেকে সার্থক করতে হয় প্রত্যহ যুদ্ধের দ্বারা। সেকালে রাজারা বিনা প্রয়োজনেই রাজ্য বিস্তার করতে বেরোত, রাজ্য লোভের জন্য নয়, নতুন করে পৌরুষের গৌরব প্রমাণের জন্যে। এই গৌরবে মেয়েরা যেন বাধা না দেয়। শর্মিলা বাধা দেয়নি, ইচ্ছা করেই শশাঙ্ককে তার লক্ষ্য সাধনায় সম্পূর্ণ পথ ছেড়ে দিয়েছে। এক সময় তাকে ওর সেবা জালে জড়িয়ে ফেলেছিল, মনে দুঃখ পেলেও সেই জালকে ক্রমশ খর্ব করে এনেছে। এখনো সেবা যথেষ্ট করে, অদৃশ্যে, নেপথ্যে। হায় রে, আজ ওর স্বামীর একই পরাভব দিনে দিনে প্রকাশ হয়ে পড়ছে। রোগ শয্যা থেকে সব ও দেখতে পায় না, কিন্তু যথেষ্ট আভাস পায়। শশাঙ্কের মুখ দেখলেই বুঝতে পারে সে যেন সর্বদাই কেমন আবিষ্ট হয়ে আছে। ওই একরত্তি মেয়েটা এসে অল্পই কদিনেই এত বড় সাধনার আসন থেকে এই কর্মকঠিন পুরুষকে বিচলিত করে দিল। আজ স্বামীর এই অশ্রদ্ধেয়তা শর্মিলাকে রোগের বেদনার চেয়েও বেশি করে বাঁচছে। শশাঙ্কের আহার বিহার বেশবাসের চিরাচরিত ব্যবস্থায় নানা রকম ত্রুটি হচ্ছে সন্দেহ নেই। যে পথ্যটা তার বিশেষ রুচিকর সেটাই খাবার সময় হঠাৎ দেখা যায় অবর্তমান। তার কৈফিয়ত মেলে, কিন্তু কোনো কৈফিয়তকেই এই সংসারে এতদিন আমল দেয়নি। এই সব অনবধানতা ছিল অমার্জনীয়, কঠোর শাসনের যোগ্য। সেই বিধিবদ্ধ সংসারে আজ এত বড় যুগান্তর ঘটেছে যে গুরুতর ত্রুটিগুলো প্রহসনের মতো হয়ে উঠল। দোষ দেবে কাকে? দিদির নির্দেশ মতো উর্মি যখন রান্নাঘরে বেতের মোড়ার ওপর বসে পাক প্রণালীর পরিচালন কার্যে নিযুক্ত, সঙ্গে সঙ্গে পাচক ঠাকরুনের পূর্বজীবনের বিবরণগুলিরও পর্যালোচনাও চলছে, এমন সময় শশাঙ্ক হঠাৎ এসে বলে, ওসব এখন থাক। কেন, কি করতে হবে? আমার এবেলা ছুটি আছে, চলো ভিক্টোরিয়া মেমোরিয়ালের বিল্ডিংটা দেখবে। ওটার গুমর দেখলে হাসি পায় কেন তোমাকে বুঝিয়ে দেব। এত বড় প্রলোভনে কর্তব্যে ফাঁকি দিতে উর্মির মনও তৎক্ষণাৎ চঞ্চল হয়ে ওঠে। শর্মিলা জানে পাকশালা থেকে তার সহোদরার অন্তর্ধান আহার্যের উৎকর্ষ সাধনে কোনো ব্যত্যয় ঘটবে না। তবু স্নিগ্ধ হৃদয়ের যত্নটুকু শশাঙ্কের আরামকে অলঙ্কৃত করে। কিন্তু আরামের কথা তুলে কি হবে, যখন প্রতিদিনই স্পষ্ট দেখা যাচ্ছে আরামটা সামান্য হয়ে গেছে, স্বামী হয়েছে খুশি। এই দিক থেকে শর্মিলার মনে এলো অশান্তি। রোগশয্যার এপাশ ওপাশ ফিরতে ফিরতে নিজেকে বার করে বলেছে, মরবার আগে ওই কথাটুকু বুঝে গেলুম, আর সবই করেছি, কেবল খুশি করতে পারিনি। ভেবেছিলুম উর্মিমালার মধ্যে নিজেকেই দেখতে পাব, কিন্তু ও তো আমি নয়, ও যে সম্পূর্ণ আরেক মেয়ে। জানলার বাইরের দিকে তাকিয়ে তাকিয়ে ভাবে, আমার জায়গা ও নেয়নি, ওর জায়গা আমি নিতে পারবো না। আমি চলে গেলে ক্ষতি হবে, কিন্তু ও চলে গেলে সব শূন্য হবে। ভাবতে ভাবতে হঠাৎ মনে পড়ে গেল, শীতের দিন আসছে, গরম কাপড়গুলো রোদ্দুরে দেওয়া চাই। উর্মি তখন শশাঙ্কের সঙ্গে পিংপং খেলছে, ডেকে পাঠালে। বললে, উর্মি, এই নে চাবি, গরম কাপড়গুলো ছাদের উপর রোদে মেলে দেগে। উর্মি আলমারিতে চাবি সবে মাত্র লাগিয়েছে, এমন সময় শশাঙ্ক এসে বললে, ওসব পরে হবে, ঢের সময় আছে, খেলাটা শেষ করে যাও। কিন্তু দিদি। আচ্ছা, দিদির কাছে ছুটি নিয়ে আসছি। দিদি ছুটি দিলে, সেই সঙ্গে বড় একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। দাসীকে ডেকে বললে, দে তো আমার মাথায় ঠান্ডা জলের পট্টি। যদিও অনেক দিন পরে হঠাৎ উর্মি ছাড়া পেয়ে যেন আত্মবিস্মৃত হয়ে গিয়েছিল, তবু সহসা এক একদিন মনে পড়ত ওর জীবনের কঠিন দায়িত্ব। ও তো স্বাধীন নয়, ও
ও যে বাঁধা ওর ব্রতের সঙ্গে, তারই সঙ্গে মিলিয়ে যে বাঁধন ওকে ব্যক্তি বিশেষের সঙ্গে বেঁধেছে, তার অনুশাসন আছে ওর পরে। ওর দৈনিক কর্তব্যের খুঁটিনাটি সেই তো স্থির করে দিয়েছে। ওর জীবনের পরে তার চিরকালের অধিকার, এ কথা উর্মি কোনো মতে অস্বীকার করতে পারে না। যখন নীরদ উপস্থিত ছিল স্বীকার করা সহজ ছিল, জোর পেত মনে। এখন ওর ইচ্ছে একেবারেই বিমুখ হয়ে গেছে, অথচ কর্তব্য বুদ্ধি তাড়া দিচ্ছে। কর্তব্য বুদ্ধির অত্যাচারেই মন আরও যাচ্ছে বিগড়িয়ে। নিজের অপরাধ ক্ষমা করা কঠিন হয়ে উঠল বলেই অপরাধ প্রশ্রয় পেতে লাগল। বেদনায় আফিমের প্রলেপ দেবার জন্যে শশাঙ্কের সঙ্গে খেলায় আমোদে নিজেকে সর্বক্ষণ ভুলিয়ে রাখতে চেষ্টা করে। বলে, যখন সময় আসবে তখন আপনিই সব ঠিক হয়ে যাবে, এখন যে কয়েকদিন ছুটি ও সব কথা থাক। আবার হঠাৎ এক একদিন মাথা ঝাঁকানি দিয়ে বই খাতা ট্রাঙ্কের থেকে বার করে তার উপরে মাথা গুঁজে বসে। তখন শশাঙ্কর পালা। বইগুলো টেনে নিয়ে পুনরায় বাক্সজাত করে সেই বাক্সর ওপর সে চেপে বসে। উর্মি বলে, শশাঙ্কদা, ভারী অন্যায়, আমার সময় নষ্ট করো না। শশাঙ্ক বলে, তোমার সময় নষ্ট করতে গেলে আমারও সময় নষ্ট, এতএব শোধবোধ। তারপরে খানিকক্ষণ কাড়াকাড়ির চেষ্টা করে অবশেষে উর্মি হার মানে। সেটা যে ওর পক্ষে নিতান্ত আপত্তিজনক তা মনে হয় না। এরকম বাধা পেলেও কর্তব্য বুদ্ধির পীড়ন দিয়ে 5-6 একাধিক্রমে চলে যায়। তারপরে আবার তার জোর কমে যায়। বলে, শশাঙ্কদা, আমাকে দুর্বল মনে করো না, মনের মধ্যে প্রতিজ্ঞা দৃঢ় করেই রেখেছি। অর্থাৎ এখানে ডিগ্রি নিয়ে ইউরোপে যাব ডাক্তারি শিখতে। তারপরে হাসপাতাল প্রতিষ্ঠা করে তার ভার নেব। আর কার ভার নেবে? ওই যে নীরদ মুকুজ্জে বললে একটা ইনসাফারেবল। শশাঙ্কের মুখ চাপা দিয়ে উর্মি বলে, চুপ করো, এই সব কথা বলো যদি তোমার সঙ্গে একেবারে ঝগড়া হয়ে যাবে। নিজেকে উর্মি খুব কঠিন করে বলে, সত্য হতে হবে, আমাকে সত্য হতে হবে। নীরদের সঙ্গে ওর যে সম্বন্ধ বাবা স্বয়ং স্থির করে দিয়েছেন, তার প্রতি খাঁটি না হতে পারাকে ও অসতীত্ব বলে মনে করে। কিন্তু মুশকিল এই যে অপর পক্ষ থেকে কোনো জোর পায় না। উর্মি যেন এমন একটি গাছ যা মাটিকে আঁকড়ে আছে, কিন্তু আকাশের আলো থেকে বঞ্চিত। পাতাগুলো পাণ্ডু বর্ণ হয়ে আসে, এক এক সময় অসহিষ্ণু হয়ে ওঠে, মনে মনে ভাবে, এই মানুষটা চিঠির মতো চিঠি লিখতে পারে না কেন? উর্মি অনেক কাল কনভেন্টে পড়েছে, আর কিছু না হোক ইংরেজিতে ওর বিদ্যে পাকা, সে কথা নীরদের জানা ছিল। সেজন্যই ইংরেজি লিখে নীরদ ওকে অভিভূত করবে, এই ছিল তার পণ। বাংলায় চিঠি লিখলে বিপদ বাঁচত, কিন্তু নিজের সম্বন্ধে বেচারা জানে না যে সে ইংরেজি জানে না। ভারী ভারী শব্দ জুটিয়ে এনে পুঁথিগত দীর্ঘপ্রস্থ বচন যোজনা করে ওর বাক্যগুলোকে করে তুলত বস্তা বোঝায় গরুর গাড়ির মতো। উর্মির হাসি আসত, কিন্তু হাসতে সে লজ্জা পেত। নিজেকে তিরস্কার করে বলতো, বাঙালির ইংরেজিতে ত্রুটি হলে তা নিয়ে দোষ ধরা স্নবিশ। দেশে থাকতে মোকাবিলায় যখন নীরদ ক্ষণে ক্ষণে সদুপদেশ দিয়েছে, তখন ওর রকম সকমে সেগুলো গভীর হয়ে উঠেছে গৌরবে। যতটা কানে শোনা যেত তার চেয়ে আন্দাজে তার ওজন হতো বেশি। কিন্তু লম্বা চিঠিতে আন্দাজের জায়গা থাকে না। কোমর বাঁধা ভারী ভারী কথা হালকা হয়ে যায়, মোটা মোটা আওয়াজে ধরা পড়ে বলবার বিষয়ের কমতি। নীরদের যে ভাবটা কাছে থাকতে ও সয়ে গিয়েছিল, সেইটি দূরের থেকে ওকে সবচেয়ে বাজে। লোকটা একেবারেই হাসতে জানে না। চিঠিতে সবচেয়ে প্রকাশ পায় সেই অভাবটা। এই নিয়ে শশাঙ্কের সঙ্গে তুলনা ওর মনে আপনি এসে পড়ে। তুলনার একটি উপলক্ষই সেদিন হঠাৎ ঘটেছে। কাপড় খুঁজতে গিয়ে বাক্সের তলা থেকে বেরোলো পশমে বোনা এক পাটি অসমাপ্ত জুতো। মনে পড়ে গেল 4 বছর আগেকার কথা। তখন হেমন্ত ছিল বেঁচে।
ওরা সকলে মিলে গিয়েছিল দার্জিলিংয়ে। আমোদের অন্ত ছিল না। হেমন্তে আর শশাঙ্কে মিলে ঠাট্টা তামাশার পাগলা ঝোড়া বইয়ে দিয়েছিল। উর্মি তার এক মাসির কাছ থেকে পশমের কাজ নতুন শিখেছে। জন্মদিনে দাদাকে দেবে বলে একজোড়া জুতো বুনছিল। তা নিয়ে শশাঙ্ক ওকে কেবলই ঠাট্টা করত। বলতো, দাদাকে হাট যাই দাও, জুতো নয়, ভগবান মনু বলেছেন ওতে গুরুজনের অসম্মান হয়। উর্মি কটাক্ষ করে বলেছিল, ভগবান মনু তবে কাকে প্রয়োগ করতে বলেন? শশাঙ্ক গম্ভীর মুখে বললে, অসম্মানের সনাতন অধিকার ভগ্নিপতির। আমার পাওনা আছে, সেটা সুদে ভারী হয়ে উঠল। মনে তো পড়ছে না? পড়বার কথা নয়, তখন ছিলে নিতান্ত নাবালিকা। সেই কারণেই তোমার দিদির সঙ্গে শুভ লগ্নে যেদিন এই সৌভাগ্যবানের বিবাহ হয়, সেদিন বাসর রজনীর কর্ণধার পদ গ্রহণ করতে পারোনি। আর সেই কোমল করপল্লবের অরচিত কানমোলাটাই রূপ গ্রহণ করেছে সেই করপল্লব রচিত জুতো যুগল। ওটার প্রতি আমার দাবি রইল, জানিয়ে রেখে দিলুম। দাবি শোধ হয়নি। সে জুতো যথাসময়ে প্রণামী রূপে নিবেদিত হয়েছিল দাদার চরণে। তারপর কিছুকাল পরে শশাঙ্কর কাছ থেকে উর্মি একখানি চিঠি পেল। পেয়ে খুব হেসেছে সে। সেই চিঠি আজও তার বাক্সে আছে। আজ খুলে সে আবার পড়লে। কাল তো তুমি চলে গেলে। তোমার স্মৃতি পুরাতন হতে না হতে তোমার নামে একটা কলঙ্ক রটনা হয়েছে। সেটা তোমার কাছে গোপন করা অকর্তব্য মনে করি। আমার পায়ে একজোড়া তালতলীয় চটি অনেকেই লক্ষ্য করেছে, কিন্তু তার চেয়ে লক্ষ্য করেছে তার ছিদ্র ভেদ করে আমার চরণ নখর পংক্তি মেঘমুক্ত চন্দ্রমালার মতো। ভারতচন্দ্রের অন্নদামঙ্গল দ্রষ্টব্য। উপমার যথার্থ সম্বন্ধে সন্দেহ ঘটলে তোমার দিদি কাছে মীমাংসনীয়। আজ সকালে আমার আপিসের বৃন্দাবন নন্দী যখন আমার সপাদুক চরণ স্পর্শ করে প্রণাম করলে, তখন আমার পদমর্যাদার যে বিদীর্ণতা প্রকাশ পেয়েছে তারই অগৌরব মনে আন্দোলিত হলো। সেবককে জিজ্ঞাসা করলেম, মহেশ, আমার সে অন্য নূতন চটিজোড়াটা গতিলাভ করেছে অন্য কোন অনাধিকারীর শ্রীচরণে? সে মাথা চুলকিয়ে বললে, ও বাড়ির উর্মি মাসিদের সঙ্গে আপনিও যখন দার্জিলিংয়ে যান সেই সময় চটিজোড়াটাও গিয়েছিল। আপনি ফিরে এসেছেন, সেই সঙ্গে ফিরে এসেছে তার এক পাটি। আর এক পাটি। তার মুখ লাল হয়ে উঠল। আমি এক ধমক দিয়ে বললুম, বাস চুপ। সেখানে অনেক লোক ছিল। চটি জুতো হরণ হীন কার্য, কিন্তু মানুষের মন দুর্বল, লোভ দুর্দম, এমন কাজ করে ফেলে ঈশ্বর বোধ করি ক্ষমা করেন। তবু অপহরণ কাজে বুদ্ধির পরিচয় থাকলে দুষ্কার্যের গ্লানি অনেকটা কাটে। কিন্তু এক পাটি চটি, ধিক। যে এ কাজ করেছে যথাসাধ্য তার নাম আমি উজ্জ্ব রেখেছি। সে যদি তার স্বভাব সিদ্ধ মুখরতার সঙ্গে এই নিয়ে অনর্থক চেঁচামেচি করে, তাহলে কথাটা ঘাঁটাঘাঁটি হয়ে যাবে। চটি নিয়ে চটাচটি সেইখানেই খাটে যেখানে মন খাঁটি। মহেশের মতো নিন্দুকের মুখ বন্ধ এখনই করতে পারো এক জোড়া শিল্প কার্য খচিত চটির সাহায্যে, যেমন তার আস্পর্ধা। পায়ের মাপ এই সঙ্গেই পাঠাচ্ছি। চিঠিখানি পেয়ে উর্মি স্মিত মুখে জুতো বুনতে বসেছিল, কিন্তু শেষ করেনি। পশমের কাজে আর তার উৎসাহ ছিল না। আজ এটা আবিষ্কার করে স্থির করলে এই অসমাপ্ত জুতোটাই দেবে শশাঙ্ককে সেই দার্জিলিং যাত্রার সাম্বাৎসরিক দিনে। সেদিন আর কয়েক সপ্তাহ পরেই আসছে। গভীর একটা দীর্ঘ নিঃশ্বাস পড়ল। হায় রে, কোথায় সে হাস্যোজ্জ্বল আকাশে হালকা পাখায় উড়ে যাওয়া দিনগুলি! এখন থেকে সামনে প্রসারিত নীরব আকাশ, কর্তব্য কঠোর মরুজীবন। আজ 26শে ফাল্গুন, হোলি খেলার দিন। মফস্বলের কাজে খেলায় শশাঙ্কের সময় ছিল না। এদিনের কথা তারা ভুলেই গেছে।
উর্মি আজ তার শয্যাগত দিদির পায়ে আবিরের টিপ দিয়ে প্রণাম করেছে। তারপরে খুঁজতে খুঁজতে গিয়ে দেখল শশাঙ্ক আপিস ঘরের ডেস্কে ঝুঁকে পড়ে এক মনে কাজ করছে। পিছন থেকে গিয়ে দিলে তার মাথায় আবির মাখিয়ে। রাঙিয়ে উঠল তার কাগজপত্র। মাতামাতির পালা পড়ে গেল। ডেস্কে ছিল দোয়াতে লাল কালি, শশাঙ্ক দিলে উর্মির শাড়িতে ঢেলে। হাত চেপে ধরে তার আঁচল থেকে ফাগ কেড়ে নিয়ে উর্মির মুখে দিলে ঘষে। তারপরে দৌড়াদৌড়ি, ঠেলাঠেলি, চেঁচামেচি। বেলা যায় চলে, স্নান আহারে সময় যায় পিছিয়ে। উর্মির উচ্চ হাসির স্বর উচ্ছ্বাসে সমস্ত বাড়ি মুখরিত। শেষকালে শশাঙ্কের অস্বাস্থ্য আশঙ্কায় দূতের পর দূত পাঠিয়ে শর্মিলা এদের নিবৃত্ত করলে। দিন গেছে, রাত্রি হয়েছে অনেক। পুষ্পিত কৃষ্ণচূড়ার শাখা জাল ছাড়িয়ে পূর্ণ চাঁদ উঠেছে অনাবৃত আকাশে। হঠাৎ ফাল্গুনের দমকা হাওয়ায় ঝড়ো ঝড়ো শব্দে দোলাদুলি করে উঠছে বাগানের সমস্ত গাছপালা। তলাকার ছায়ায় জাল তার সঙ্গে যোগ দিয়েছে। জানলার কাছে উর্মি চুপ করে বসে আছে। ঘুম আসছে না কিছুতেই। বুকের মধ্যে রক্তের দোলা শান্ত হয়নি। আমের বোলের গন্ধে মন উঠেছে ভরে। আজ বসন্তের মাধবীলতার মজ্জায় মজ্জায় যে ফুল ফোটবার বেদনা, সেই বেদনা যেন উর্মির সমস্ত দেহকে ভিতর থেকে উৎসুক করেছে। পাশের নাবার ঘরে গিয়ে মাথা ধুয়ে নিলে, গা মুছলে ভিজে তোয়ালে দিয়ে। বিছানায় শুয়ে এপাশ ওপাশ করতে করতে কিছুক্ষণ পরে স্বপ্ন জড়িত ঘুমে আবিষ্ট হয়ে পড়ল। রাত্রি 3টের সময় ঘুম ভেঙেছে। চাঁদ তখন জানলার সামনে নেই। ঘরে অন্ধকার, বাইরে আলোয় ছায়ায় জড়িত সুপারি গাছের বিথিকা। উর্মির বুক ফেটে কান্না এলো, কিছুতেই থামতে চায় না। উপুর হয়ে পড়ে বালিশে মুখ গুঁজে কাঁদতে লাগলো। প্রাণের এই কান্না, ভাষায় এর শব্দ নেই, অর্থ নেই। প্রশ্ন করলেও কি বলতে পারে? কোথা থেকে এই বেদনার জোয়ার উৎপেলিত হয়ে ওঠে ওর দেহ মনে, ভাসিয়ে নিয়ে যায় দিনের কর্মতালিকা, রাতের সুখনিদ্রা। সকালে উর্মি যখন ঘুম ভেঙে উঠল, তখন ঘরের মধ্যে রৌদ্র এসে পড়েছে। সকালবেলাকার কাজে ফাঁক পড়ল। ক্লান্তির কথা মনে করে শর্মিলা ওকে ক্ষমা করেছে। কিসের অনুতাপে উর্মি আজ অবসন্ন? কেন মনে হচ্ছে ওর হার হতে চলল? দিদিকে গিয়ে বললে, দিদি, আমি তো তোমার কোনো কাজ করতেই পারিনি, বলো তো বাড়ি ফিরে যাই। আজ তো শর্মিলা বলতে পারলে না, না যাসনে। বললে, আচ্ছা যা, তুই, তোর পড়াশোনার ক্ষতি হচ্ছে, যখন মাঝে মাঝে সময় পাবি দেখে শুনে যাস। শশাঙ্ক তখন কাজে বেরিয়ে গেছে। সেই অবকাশে সেই দিনই উর্মি বাড়ি চলে গেল। শশাঙ্ক সেদিন যান্ত্রিক ছবি আঁকার এক সেট সরঞ্জাম নিয়ে বাড়ি ফিরলে। উর্মিকে দেবে কথা ছিল, তাকে এই বিদ্যেটা শেখাবে। ফিরে এসে তাকে যথাস্থানে না দেখতে পেয়ে শর্মিলার ঘরে এসে জিজ্ঞাসা করল, উর্মি গেল কোথায়? শর্মিলা বললে, এখানে তার পড়াশোনার অসুবিধা হচ্ছে বলে সে বাড়ি চলে গেছে। কিছুদিন অসুবিধা করবে বলে সে তো প্রস্তুত হয়ে এসেছিল, অসুবিধের কথা হঠাৎই আজ মনে উঠল কেন? কথার সুর শুনে শর্মিলা বুঝলে শশাঙ্ক তাকেই সন্দেহ করছে। সেই সম্বন্ধে কোনো বৃথা তর্ক না করে বলল, আমার নাম করে তুমি তাকে ডেকে নিয়ে এসো, নিশ্চয়ই কোনো আপত্তি করবে না। উর্মি বাড়িতে ফিরে এসে দেখলে অনেক দিন পরে বিলেত থেকে ওর নামে নীরদে চিঠি এসে অপেক্ষা করছে। ভয় খুলতেই পারছিল না। মনে জানে নিজের তরফে অপরাধ জমা হয়ে উঠেছে। নিয়ম ভঙ্গের কৈফিয়ত স্বরূপ এর আগে দিদির রোগের উল্লেখ করেছিল। কিছুদিন থেকে কৈফিয়তটা প্রায় এসেছে মিথ্যে হয়ে।
শশাঙ্ক বিশেষ জেদ করে শর্মিলার জন্য দিনে একজন রাত্রে একজন নার্স নিযুক্ত করে দিয়েছে। ডাক্তারের বিধান মতে রোগীর ঘরে সর্বদা আত্মীয়দের আনাগোনা তারা রোধ করে। উর্মি মনে জানে নীরদ দিদির রোগের কৈফিয়তটাকেও গুরুতর মনে করবে না, বলবে ওটা কোনো কাজের কথা নয়। বস্তুতই কাজের কথা নয়, আমাকে তো দরকার হচ্ছে না। অনুতপ্ত চিত্তে স্থির করলে এবারে দোষ স্বীকার করে ক্ষমা চাইব, বলবো আর কখনো ত্রুটি হবে না, কিছুতে নিয়ম ভঙ্গ করব না। চিঠি খোলবার আগে অনেক দিন পরে আবার বের করলে সেই ফটোগ্রাফখানা, টেবিলের উপর রেখে দিলে। জানে এই ছবিটা দেখলে শশাঙ্ক খুব বিদ্রূপ করবে, তবু উর্মি কিছুতেই কুণ্ঠিত হবে না তার বিদ্রূপে। এই তার প্রায়শ্চিত্ত। নীরদের সঙ্গে ওর বিবাহ হবে এই প্রসঙ্গটা দিদিদের বাড়িতে ও চাপা দিত, অন্যেরাও তুলত না, কেননা এই প্রসঙ্গটা ওখানকার সকলের অপ্রিয়। আজ হাত মুঠো করে উর্মি স্থির করলে ওর সকল ব্যবহারেই এই সংবাদটা জোরের সঙ্গে ঘোষণা করবে। কিছুদিন থেকে লুকিয়ে রেখেছিল এনগেজমেন্ট আংটি, সেটা বের করে পড়লে। আংটিটা নিতান্ত কম দামের। নীরদ আপন অনেস্ট গরিবিয়ানার গর্বের দ্বারাই এই সস্তা আংটির দাম হীরের চেয়ে বেশি বাড়িয়ে দিয়েছিল। ভাবখানা এই যে আংটির দামেই আমার দাম নয়, আমার দামেই আংটির দাম। নিজেকে যথাসাধ্য শোধন করে নিয়ে উর্মি অতি ধীরে লেফাফাটা খুললে। চিঠিখানা পড়ে হঠাৎ লাফিয়ে উঠল। ইচ্ছে করল নাচতে, কিন্তু নাচ ওর অভ্যাস নেই। সেতারটা ছিল বিছানার উপর, সেটা তুলে নিয়ে সুর না বেঁধেই ঝনঝন ঝংকার দিয়ে যা তা বাজাতে লাগলো। ঠিক এমন সময় শশাঙ্ক ঘরে ঢুকে জিজ্ঞাসা করলে, ব্যাপারখানা কি? বিয়ের দিন স্থির হয়ে গেল বুঝি? হ্যাঁ শশাঙ্কদা, স্থির হয়ে গেছে। কিছুতেই নড়চড় হবে না? কিছুতেই না। তাহলে এই বেলা সানাই বায়না দি আর ভীমনাগের সন্দেশ? তোমাকে কোনো চেষ্টা করতে হবে না, নিজেই সব করবে। ধন্য বীরাঙ্গনা আর কনেকে আশীর্বাদ, সে আশীর্বাদের টাকাটা আমার নিজের পকেট থেকেই গেছে। মাছের তেলেই মাছ ভাজা, ভালো বোঝা গেল না? এই নাও বুঝে দেখো, বলে চিঠিখানা ওর হাতে দিলে। পড়ে শশাঙ্ক হো হো করে হেসে উঠল। লিখেছে, যে রিসার্চের দুরহ কাজে নীরদ আত্মনিবেদন করতে চায়, ভারতবর্ষে তা সম্ভব নয়। সেই জন্যই ওর জীবনে আর একটা মস্ত স্যাক্রিফাইস মেনে নিতে হলো। উর্মির সঙ্গে বিবাহের সম্বন্ধ বিচ্ছিন্ন না করলে উপায় নেই। একজন ইউরোপীয় মহিলা ওকে বিবাহ করে ওর কাজে আত্মদান করতে সম্মত, কিন্তু কাজটা সেই একই, ভারতবর্ষেই করা হোক আর এখানেই। রাজারাম বাবু যে কাজের জন্য অর্থ দিতে চেয়েছিলেন, তার কিয়দংশ সেখানে নিযুক্ত করলে অন্যায় হবে না, তাতে মৃত ব্যক্তির পরে সম্মানই করা হবে। শশাঙ্ক বললে, জীবিত ব্যক্তিটাকে কিছু কিছু দিয়ে যদি সেই দূর দেশেই দীর্ঘকাল জিয়ে রাখতে পারো তো মন্দ হয় না। টাকা বন্ধ করলে পাছে খিদের জ্বালায় মরিয়া হয়ে এখানে দৌড়ে আসি, এই ভয় আছে। উর্মি হেসে বললে, সে ভয় যদি তোমার মনে থাকে টাকা তুমিই দিও, আমি এক পয়সাও দেব না। শশাঙ্ক বললে, আবার তো মন বদল হবে না? মানিনীর অভিমান তো অটল থাকবে। বদল হলে তোমার তাতে কি শশাঙ্কদা? প্রশ্নের সত্য উত্তর দিলে অহংকার বেড়ে যাবে, অতএব তোমার হিতের জন্য চুপ করে রইলুম। কিন্তু ভাবছি লোকটার গণ্ডদেশ তো কম নয়, ইংরেজিতে যাকে বলে চিক। উর্মির মনের মধ্যে থেকে প্রকাণ্ড একটা ভার নেমে গেল, বহু দিনের ভার। মুক্তির আনন্দে ও কি যে করবে তা ভেবে পাচ্ছে না। ও সে কাজের ফর্দটা ছিঁড়ে ফেলে দিলে। গলিতে ভিক্ষুক দাঁড়িয়ে ভিক্ষা চাইছিল, জানলা থেকে আংটিটা ছুঁড়ে ফেললে তার দিকে। জিজ্ঞাসা করলে, এই পেন্সিলের দাগ দেওয়া মোটা বইগুলো কি কোনো হকার কিনবে?
নাই যদি কেনে, তার ফলাফলটা কি আগে শুনি। যদি ওর মধ্যে সাবেককালের ভূতটা বাসা করে, মাঝে মাঝে অর্ধেক রাত্রে তর্জনী তুলে আমার বিছানার কাছে এসে দাঁড়ায়, সে আশঙ্কা যদি থাকে, হকারের অপেক্ষা করব না, আমি নিজেই কিনব। কিনে কি করবে? হিন্দু শাস্ত্র মতে অন্ত্যেষ্টি সৎকার, গয়া পর্যন্ত যেতে রাজি, তাতে যদি তোমার মন সান্ত্বনা পায়। না, অতটা বাড়াবাড়ি সইবে না। আচ্ছা, আমার লাইব্রেরির কোণে পিরামিড বানিয়ে ওদের মমি করে রেখে দেব। আজ কিন্তু তুমি কাজে বেরোতে পাবে না, সমস্ত দিনই। কি করতে হবে? মোটরে করে উধাও হয়ে যাব। দিদির কাছে ছুটি নিয়ে আসোগে। না, ফিরে এসে দিদিকে বলবো, তখন খুব বকুনি খাবো, সে বকুনি সইবে। আচ্ছা, আমিও তোমার দিদির বকুনি হজম করতে রাজি। টায়ার যদি ফাটে দুঃখিত হব না। ঘন্টায় ৪৫ মাইল বেগে ২-৪টে মানুষ চাপা দিয়ে একেবারে জেলখানা পর্যন্ত পৌঁছতে আপত্তি নেই। কিন্তু ৩ সত্যি দাও যে মোটর রথযাত্রা সাঙ্গ করে আমাদেরই বাড়িতে তুমি ফিরে আসবে। আসবো আসবো আসবো। মোটর যাত্রার শেষে ভবানীপুরের বাড়িতে দুজন এলো। কিন্তু ঘন্টায় ৪৫ মাইলের বেগ রক্ত থেকে এখনো কিছুতেই থামতে চায় না। সংসারের সমস্ত দাবি, সমস্ত ভয় লজ্জা এই বেগের কাছে বিলুপ্ত হয়ে গেল। কয়দিন শশাঙ্কর সব কাজ গেল ঘুলিয়ে। মনের ভিতরে ভিতরে সে বুঝছে যে এটা ভালো হচ্ছে না। কাজের ক্ষতি খুব গুরুতর হওয়াও অসম্ভব নয়। রাত্রে বিছানায় শুয়ে শুয়ে দুর্ভাবনায় দুঃসম্ভাবনাকে বাড়িয়ে বাড়িয়ে দেখে। কিন্তু পরের দিনে আবার সে সাধিকার প্রমত্ত, মেঘদূতের যক্ষের মতন। মদ একবার খেলে তার পরিতাপ ঢাকতে আবার খেতে হয়। চতুর্থ অংশ, শশাঙ্ক। কিছুকাল এইরকম যায়। লাগলো চোখে ঘোর, মন উঠল আবিল হয়ে। নিজেকে সুস্পষ্ট বুঝতে উর্মির সময় লেগেছে, কিন্তু একদিন হঠাৎ চমকে উঠে বুঝলে। মথুর দাদাকে উর্মি কি জানি কেন ভয় করত, এড়িয়ে বেড়াতো তাকে। সেদিন মথুর সকালে দিদির ঘরে এসে বেলা দুপুর পর্যন্ত কাটিয়ে গেল। তারপরে দিদি উর্মিকে ডেকে পাঠালে। মুখ তার কঠোর অথচ শান্ত। বললে, প্রতিদিন ওর কাজের ব্যাঘাত ঘটিয়ে কি কাণ্ড করেছিস জানিস তো? উর্মি ভয় পেয়ে গেল। কি হয়েছে দিদি? দিদি বললে, মথুর দাদা জানিয়ে গেল, কিছুদিন ধরে তোর ভগ্নিপতি নিজে কাজ একেবারে দেখেননি। জওহরলালের ওপর ভার দিয়েছিলেন, সে মাল মশলায় ২ হাত চালিয়ে চুরি করেছে। বড় বড় গুদাম ঘরের ছাদ একেবারে ঝাঁঝরা। সেদিনকার বৃষ্টিতে ধরা পড়েছে মাল যাচ্ছে নষ্ট হয়ে। আমাদের কোম্পানির মস্ত নাম, তাই ওরা পরীক্ষা করেনি। এখন মস্ত অখ্যাতি এবং লোকসানের দায় পড়েছে ঘাড়ে। মথুর দাদা স্বতন্ত্র হবেন। উর্মির বুক ধক করে উঠল, মুখ হয়ে গেল বাঁশের মতো। এক মুহূর্তে বিদ্যুতের আলোয় আপন মনের প্রচ্ছন্ন রহস্য প্রকাশ পেলে। স্পষ্ট বুঝলে কখন অজ্ঞাতসারে তার মনের ভিতরটা উঠেছিল মাতাল হয়ে। ভালো মন্দ কিছুই বিচার করতে পারেনি। শশাঙ্কর কাজটাই যেন ছিল তার প্রতিযোগী, তারই সঙ্গে ওর আড়াআড়ি। কাজের থেকে ওকে ছাড়িয়ে নিয়ে সর্বদা সম্পূর্ণ কাছে পাবার জন্যে উর্মি কেবল ভিতরে ভিতরে ছটফট করত। কতদিন এমন ঘটেছে, শশাঙ্ক যখন স্নানে এমন সময় কাজের কথা নিয়ে লোক এসেছে, উর্মি কিছু না ভেবে বলে পাঠিয়েছে, বলকে এখন দেখা হবে না। ভয় পাছে স্নান করে এসেই শশাঙ্ক আর অবকাশ না পায়, পাছে এমন করে কাজে জড়িয়ে পড়ে যে এই উর্মির দিনটা হয় ব্যর্থ। তার দুরন্ত নেশার সাংঘাতিক ছবিটা সম্পূর্ণ চোখে জেগে উঠল। তৎক্ষণাৎ দিদির পায়ের ওপর আছাড় খেয়ে পড়ল।
বারবার করে রুদ্ধ প্রায় কণ্ঠে বলতে লাগলো, তাড়িয়ে দাও তোমাদের ঘর থেকে, আমাকে এখনই দূর করে তাড়িয়ে দাও। আজ দিদি নিশ্চিত স্থির হয়ে বসেছিল, কিছুতেই উর্মিকে ক্ষমা করবে না। মন গেল বলে। আস্তে আস্তে উর্মিমালার মাথায় হাত বুলিয়ে বললে, কিছু ভাবিস নে, যা হয় একটা উপায় হবে। উর্মি উঠে বসল, বললে, দিদি তোমাদেরই বা কেন লোকসান হবে, আমারও তো টাকা আছে। শর্মিলা বললে, পাগল হয়েছিস, আমার বুঝি কিছু নেই? মথুর দাদাকে বলেছি এই নিয়ে তিনি যেন কিছু গোল না করেন, লোকসান আমি পুড়িয়ে দেব। আর তোকেও বলছি, আমি যে কিছু জানতে পেরেছি এই কথা যেন তোর ভগ্নিপতি না টের পান। মাপ করো দিদি, আমাকে মাপ করো। এই বলে উর্মি আবার দিদির পায়ের উপর পড়ে মাথা ঠুকতে লাগলো। শর্মিলা চোখের জল মুছে ক্লান্ত সুরে বললে, কে কাকে মাপ করবে বোন? সংসারটা বড় জটিল, যা মনে করি তা হয় না, যার জন্যে প্রাণপণ করি তা যায় ভেসে। দিদিকে ছেড়ে উর্মি এক মুহূর্ত নড়তে চায় না। ওষুধপত্র দেওয়া, নাওয়ানো, খাওয়ানো, শোয়ানো সমস্ত খুঁটিনাটি নিজের হাতে। আবার বই পড়তে আরম্ভ করেছে, সেও দিদির বিছানার পাশে বসে। নিজেকেও আর বিশ্বাস করে না, শশাঙ্ককেও না। ফল হলো এই যে শশাঙ্ক বারবার আসে রোগীর ঘরে। পুরুষ মানুষের অন্ধতা বশতই বুঝতে পারে না ছটফটানির তাৎপর্য স্ত্রীর কাছে পড়ছে ধরা, লজ্জায় মরছে উর্মি। শশাঙ্ক আসে মোহনবাগান ফুটবল ম্যাচের প্রলোভন নিয়ে, ব্যর্থ হয়। পেন্সিলের দাগ দেওয়া খবরের কাগজ মেলে দেখায় বিজ্ঞাপনে চার্লি চ্যাপলিনের নাম, ফল হয় না কিছুই। উর্মি যখন দুর্লভ ছিল না, তখনও বাধার ভিতর দিয়ে শশাঙ্ক কাজকর্ম চালাতে চেষ্টা করত। এখন অসম্ভব হয়ে এলো। হতভাগার এই নিরর্থক নিপীড়নে প্রথম প্রথম শর্মিলা বড় দুঃখেও সুখ পেত, কিন্তু ক্রমে ক্রমে দেখলে ওর যন্ত্রণা উঠছে প্রবল হয়ে, মুখ গেছে শুকিয়ে, চোখের নিচে পড়েছে কালি। উর্মি খাওয়ার সময় কাছে বসে না, সেজন্য শশাঙ্ক খাওয়ার উৎসাহ এবং পরিমাণ কমে যাচ্ছে, তা ওকে দেখলে বোঝা যায়। সম্প্রতি হঠাৎ এ বাড়িতে আনন্দের যে বান ডেকে এসেছিল, সেটা গেছে সম্পূর্ণ ভাটিয়ে। অথচ পূর্বে ওদের যে একটা সহজ দিন যাত্রা ছিল, সেও রইল না। একদা শশাঙ্ক নিজের চেহারার চর্চায় উদাসীন ছিল। নাপিতকে দিয়ে চুল ছাঁটাতো প্রায় ন্যাড়া করে, আঁচড়াবার প্রয়োজন ঠেকেছিল সিকির সিকিতে। শর্মিলা তাই নিয়ে অনেকবার প্রবল বাগবিতণ্ডা করে হাল ছেড়ে দিয়েছে, কিন্তু ইদানিং উর্মির উচ্চ হাস্য সংযুক্ত সংক্ষিপ্ত আপত্তি নিষ্ফল হয়নি। নূতন সংস্করণের কেশোদ্গমের সঙ্গে সুগন্ধি তৈলের সংযোজন সাধন শশাঙ্কের মাথায় এই প্রথম ঘটল। কিন্তু তারপর আজকাল কেশোন্নতি বিধানের অনাদরেই ধরা পড়েছে অন্তর্বেদনা, এতটা বেশি যে এই নিয়ে প্রকাশ্য বা অপ্রকাশ্য তীব্র হাসি আর চলে না। শর্মিলার উৎকণ্ঠা তার ক্ষোভকে ছাড়িয়ে গেল। স্বামীর প্রতি করুণায় ও নিজের প্রতি ধিক্কারে তার বুকের মধ্যে টনটন করে উঠছে, রোগের ব্যথাকে দিচ্ছে এগিয়ে। ময়দানে হবে কেল্লার ফৌজদের যুদ্ধের খেলা। শশাঙ্ক ভয়ে ভয়ে জিজ্ঞেস করতে এলো, যাবে উর্মি দেখতে? ভালো জায়গা ঠিক করে রেখেছি। উর্মি কোনো উত্তর দেবার পূর্বেই শর্মিলা বলে উঠল, যাবে বই কি, নিশ্চয় যাবে। একটু বাইরে ঘুরে আসবার জন্য ও যে ছটফট করছে। প্রশ্রয় পেয়ে দুদিন না যেতেই জিজ্ঞাসা করলে, সার্কাস? এই প্রস্তাবে উর্মিমালার উৎসাহই দেখা গেল। তারপরে বোটানিক্যাল গার্ডেন, এইটাতে একটু বাঁধল। দিদিকে ফেলে বেশিক্ষণ দূরে থাকতে উর্মির মন সায় দিচ্ছে না। দিদি স্বয়ং পক্ষ নিল শশাঙ্কর। রাজ্যে রাজমজুরদের সঙ্গে দিনে দুপুরে ঘুরে ঘুরে খেটে খেটে মানুষটা যে হয়রান হলো, সারা দিন কেবল খাটছে ধুলোবালির মধ্যে,
হাওয়া না খেয়ে এলে শরীর যে পড়বে ভেঙে। এই একই যুক্তি অনুসারে স্টিমারে করে রাজগঞ্জ পর্যন্ত ঘুরে আসা অসঙ্গত হলো না। শর্মিলা মনে মনে বলে, যার জন্যে কাজ খোয়াতে ওর ভাবনা নেই, তাকে শুদ্ধ খোয়ানোর ওর সইবে না। শশাঙ্ককে স্পষ্ট করে কেউ কিছু বলেনি বটে, কিন্তু চারিদিক থেকেই সে একটা অব্যক্ত সমর্থন পাচ্ছে। শশাঙ্ক একরকম ঠিক করে নিয়েছে শর্মিলার মনে বিশেষ কোনো ব্যথা নেই। ওদের দুজনকে একত্র মিলিয়ে খুশি দেখেই সে খুশি। সাধারণ মেয়ের পক্ষে এটা সম্ভব হতে পারত না, কিন্তু শর্মিলা যে অসাধারণ। শশাঙ্কর চাকরির আমলে একজন আর্টিস্ট রঙিন পেন্সিল দিয়ে শর্মিলার একটা ছবি এঁকেছিল। এতদিন সেটা ছিল পোর্টফোলিওর মধ্যে। সেইটাকে বের করে বিলিতি দোকানে খুব দামি ফ্যাশনে বাঁধিয়ে নিয়ে আপিস ঘরে যেখানে বসে ঠিক তার সম্মুখে দেয়ালে ঝুলিয়ে রাখলে সামনের ফুলদানিতে রোজ মালি ফুল দিয়ে যায়। অবশেষে একদিন শশাঙ্ক বাগানে সূর্যমুখী কিরকম ফুটেছে দেখাতে দেখাতে হঠাৎ উর্মির হাত চেপে ধরে বললে, তুমি নিশ্চয়ই জানো তোমাকে আমি ভালোবাসি। আর তোমার দিদি, তিনি তো দেবী, তাকে যত ভক্তি করি জীবনে আর কাউকে তেমন করিনে। তিনি পৃথিবীর মানুষ নন, তিনি আমাদের অনেক উপরে। এই কথা দিদি বারবার করে উর্মিকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে তার অবর্তমানে সবচেয়ে যেটা সান্ত্বনার বিষয়, সে উর্মিকে নিয়েই। এ সংসারে অন্য কোনো মেয়ের আবির্ভাব কল্পনা করতেও দিদিকে বাঁচত। অথচ শশাঙ্ককে যত্ন করবার জন্য কোনো মেয়েই থাকবে না এমন লক্ষ্মী ছাড়া অবস্থাও দিদি মনে মনে সইতে পারত না। ব্যবসার কথাও দিদি ওকে বুঝিয়েছে, বলেছে যদি ভালোবাসায় বাধা পায় তাহলে সেই ধাক্কায় ওর কাজকর্ম সব যাবে নষ্ট হয়ে। ওর মন যখন তৃপ্ত হবে তখনই আবার কাজকর্মে আপনি আসবে শৃঙ্খলা। শশাঙ্কের মন উঠেছে মেতে। ও এমন একটা চন্দ্রলোকে আছে যেখানে সংসারের সব দায়িত্ব সুখতন্দ্রায় লীন। আজকাল রবিবার পালনে বিশুদ্ধ খ্রিস্টানের মতোই ওর অসংখ্যলিত নিষ্ঠা। একদিন শর্মিলাকে গিয়ে বললে, দেখো পাটের সাহেবদের কাছে তাদের স্টিম লঞ্চ পাওয়া গেছে, কাল রবিবার। মনে করছি ভোরে উর্মিকে নিয়ে ডায়মন্ড হারবারের কাছে যাব, সন্ধ্যার আগেই আসবো ফিরে। শর্মিলার বুকের শিরাগুলো কে যেন দিলে মুচড়ে, বেদনায় কপালের চামড়া উঠল কুঞ্চিত হয়ে। শশাঙ্কের চোখেই পড়ল না। শর্মিলা কেবল একবার জিজ্ঞাসা করলে, খাওয়া দাওয়ার কি হবে? শশাঙ্ক বললে, হোটেলের সঙ্গে ঠিক করে রেখেছি। একদিন এই সমস্ত ঠিক করবার ভার যখন শর্মিলার উপর, তখন শশাঙ্ক ছিল উদাসীন। আজ সমস্ত উলট পালট হয়ে গেল। যেমনি শর্মিলা বললে, আচ্ছা তা যেও, অমনি মুহূর্ত অপেক্ষা না করে শশাঙ্ক বেরিয়ে গেল ছুটে। শর্মিলা ডাক ছেড়ে কাঁদতে ইচ্ছে করল। বালিশের মধ্যে মুখ গুজে বারবার করে বলতে লাগলো, আর কেন আছি বেঁচে? কাল রবিবারে ছিল ওদের বিবাহের সাম্বাৎসরিক। আজ পর্যন্ত এই অনুষ্ঠানে কোনো দিন ছেদ পড়েনি। এবারেও স্বামীকে না বলে বিছানায় শুয়ে শুয়ে সমস্ত আয়োজন করছিল। আর কিছুই নয়, বিয়ের দিন শশাঙ্ক যে লাল বেনারসির জোর পড়েছিল সেটি ওকে পরাবে, নিজে পরবে বিয়ের চেলি। স্বামীর গলায় মালা পরিয়ে ওকে খাওয়াবে সামনে বসিয়ে, জ্বালাবে ধূপবাতি, পাশের ঘরে গ্রামাফোনে বাজবে সানাই। অন্যান্য বছর শশাঙ্ক ওকে আগে থেকে না জানিয়ে একটা কিছু শখের জিনিস কিনে দিত। শর্মিলা ভেবেছিল এবারেও নিশ্চয়ই দেবে, কাল পাবো জানতে। আজ ও আর কিছুই সহ্য করতে পারছে না। ঘরে যখন কেউ নেই তখন কেবলই বলে উঠছে, মিথ্যে মিথ্যে মিথ্যে, কি হবে এই খেলায়? রাত্রে ঘুম হলো না। ভোরবেলা শুনতে পেলে মোটর গাড়ির দরজার কাছ থেকে চলে গেল।
শর্মিলা ফুঁপিয়ে উঠে কেঁদে বলল, ঠাকুর, তুমি মিথ্যে। এখন থেকে রোগ দ্রুত বেড়ে চলল। দুর্লক্ষণ যেদিন অত্যন্ত প্রবল হয়ে উঠেছে সেদিন শর্মিলা ডেকে পাঠালো স্বামীকে। সন্ধ্যাবেলা ক্ষীণ আলো ঘরে, নার্সকে সংকেত করলে চলে যেতে। স্বামীকে পাশে বসিয়ে হাতে ধরে বললে, জীবনে আমি যে বর পেয়েছিলুম ভগবানের কাছে, সে তুমি। তার যোগ্য শক্তি আমাকে দেননি। সাধ্যে যা ছিল করেছি, ত্রুটি অনেক হয়েছে, মাপ করো আমাকে। শশাঙ্ক কি বলতে যাচ্ছিল, বাধা দিয়ে বললে, না, কিছু বলো না। উর্মিকে দিয়ে গেলুম তোমার হাতে। সে আমার আপন বোন, তার মধ্যে আমাকেই পাবে, আরো অনেক বেশি পাবে যা আমার মধ্যে পাওনি। না, চুপ করো, কিছু বলো না। মরবার কালেই আমার সৌভাগ্য পূর্ণ হলো, তোমাকে সুখী করতে পারলুম। নার্স বাইরে থেকে বললে, ডাক্তারবাবু এসেছেন। শর্মিলা বললে, ডেকে দাও। কথাটা বন্ধ হয়ে গেল। শর্মিলার মামা যত রকম অশাস্ত্রীয় চিকিৎসার সন্ধানে উৎসাহী। সম্প্রতি এক সন্ন্যাসীর সেবায় তিনি নিযুক্ত। যখন ডাক্তাররা বললে আর কিছু করবার নেই, তখন তিনি ধরে পড়লেন হিমালয়ের ফেরত বাবাজির ওষুধ পরীক্ষা করতে হবে। কোন তিব্বতী শিকড়ের গুঁড়ো আর প্রচুর পরিমাণে দুধ, এই হচ্ছে উপকরণ। শশাঙ্ক কোনো রকম হাতুড়িদের সহ্য করতে পারত না। সে আপত্তি করলে। শর্মিলা বললে, আর কোনো ফল হবে না, অন্তত মামা সান্ত্বনা পাবেন। দেখতে দেখতে ফল হলো। নিঃশ্বাসের কষ্ট কমেছে, রক্ত ওঠাও গেল বন্ধ হয়ে। 7 দিন যায়, 15 দিন যায়, শর্মিলা উঠে বসল। ডাক্তার বললে, মৃত্যুর ধাক্কাতে অনেক সময় শরীর মরিয়া হয়ে উঠে শেষ ঠেলায় আপনাকে আপনি বাঁচিয়ে তোলে। শর্মিলা বেঁচে উঠল। তখন সে ভাবতে লাগলো, এ কি আপদ, কি করি? শেষকালে বেঁচে ওঠাই কি মরার বাড়া হয়ে দাঁড়াবে? ওদিকে উর্মি জিনিসপত্র গোছাচ্ছে। এখানে তার পালা শেষ হলো। দিদি এসে বললে, তুই যেতে পারবি নে। সে কি কথা? হিন্দু সমাজে বোন সতীনের ঘরকে কোনো মেয়ে কোনোদিন করেনি। ছি, লোক নিন্দা বিধির বিধানের চেয়ে বড় হবে লোকের মুখের কথা। শশাঙ্ককে ডাকিয়ে বললে, চলো আমরা যাই নেপালে। সেখানে রাজ দরবারে তোমার কাজ পাবার কথা হয়েছিল, চেষ্টা করলেই পাবে। সে দেশে কোনো কথা উঠবে না। শর্মিলা কাউকে দ্বিধা করবার অবকাশ দিল না। যাবার আয়োজন চলছে। উর্মি তবু বিমর্ষ হয়ে কোণে কোণে লুকিয়ে বেড়ায়। শশাঙ্ক তাকে বললে, আজ যদি তুমি আমাকে ছেড়ে যাও, তাহলে কি দশা হবে ভেবে দেখো। উর্মি বললে, আমি কিছু ভাবতে পারিনি, তোমরা দুজনে যা ঠিক করবে তাই হবে। গুছিয়ে নিতে কিছুদিন লাগলো। তারপর সময় যখন কাছে এসেছে, উর্মি বললে, আর 3-7 অপেক্ষা করো, কাকাবাবুর সঙ্গে কাজের কথা শেষ করে আসিগে। চলে গেল উর্মি। এই সময় মথুর এলো শর্মিলার কাছে মুখ ভার করে। বললে, তোমরা চলে যাচ্ছ ঠিক সময়। তোমার সঙ্গে কথাবার্তা স্থির হয়ে যাবার পরেই আমি আপোষে শশাঙ্কের জন্য কাজ বিভাগ করে দিয়েছিলেন। আমার সঙ্গে ওর লাভ লোকসানের দায় জড়িয়ে রাখিনি। সম্প্রতি কাজ গুটিয়ে নেবার উপলক্ষে শশাঙ্ক কদিন ধরে হিসেব বুঝে নিচ্ছিল। দেখা গেল তোমার টাকা সম্পূর্ণ ডুবেছে। তা ছাপিয়েও যা দেনা জমেছে তাতে বোধহয় বাড়ি বিক্রি করতে হবে। শর্মিলা জিজ্ঞাসা করলে, সর্বনাশ এত দূর এগিয়ে চলেছিল, উনি জানতে পারেননি? মথুর বললে, সর্বনাশ জিনিসটা অনেক সময় বাজ পড়ার মতো। যে মুহূর্তে মারে তার আগে পর্যন্ত সম্পূর্ণ জানান দেয় না। ও বুঝেছিল ওর লোকসান হয়েছে, তখনও অল্পেই সামলে নেওয়া যেত। কিন্তু দুর্বুদ্ধি ঘটল,
ব্যবসার গলদ তাড়াতাড়ি শুধরে নেবে মনে করে আমাকে লুকিয়ে পাথুরে কয়লার হাটে তেজিমন্দি খেলা শুরু করলে। চড়ার বাজারে যা কিনেছে সস্তার বাজারে তাই বেচে দিতে হলো। হঠাৎ আজ দেখলে হাউইয়ের মতো ওর সব গেছে উড়ে পুড়ে, বাকি রইল ছাই। এখন ভগবানের কৃপায় নেপালের কাজ পেলে তোমাদের ভাবতে হবে না। শর্মিলা দৈন্যকে ভয় করে না, বরঞ্চ জানে অভাবের দিনে স্বামীর সংসারে ওর স্থান আরো বড়। দারিদ্র্যের কঠোরতাকে যথাসম্ভব মৃদু করে এনে দিন চালাতে পারবে এ বিশ্বাস ওর আছে। বিশেষত গয়না যা হাতে রইল তা নিয়ে এখনো কিছুকাল বিশেষ দুঃখ পেতে হবে না। এই কথাটাও সসংকোচে মনে উকি মেরেছে যে শর্মিলার সঙ্গে বিয়ে হলে তার সম্পত্তিও তো স্বামীরই হবে। কিন্তু শুধু জীবনযাত্রাই তো যথেষ্ট নয়। এতদিন ধরে নিজের শক্তিতে নিজের হাতে স্বামী যে সম্পদ সৃষ্টি করে তুলেছিল, যার খাতিরে আপন হৃদয়ে অনেক প্রবল দাবিকেও শর্মিলা ইচ্ছে করে দিনে দিনে ঠেকিয়ে রেখেছে, সেই ওদের উভয়ের সম্মিলিত জীবনের মূর্তিমান আশা আজ মরীচিকার মতো মিলিয়ে গেল। এরই অগৌরব ওকে মাটির সঙ্গে মিশিয়ে দিলে। মনে মনে বলতে লাগলো, তখনই যদি মরতুম তাহলে এই ধিক্কারটা বাঁচত আমার ভাগ্যে যা ছিল তা তো হলো, কিন্তু দৈন্য অপমানের এই নিদারুণ শূন্যতা একদিন কি পরিতাপ আনবে না ওর মনে? যার মোহে অভিভূত হয়ে এটা ঘটতে পারলো, একদিন হয়তো তাকে মাপ করতে পারবেন না। তার দেওয়া অন্ন ওর মুখে বিষ ঠেকবে। নিজের মাতলামির ফল দেখে লজ্জা পাবেন, কিন্তু দোষ দেবেন মদিরাকে। যদি অবশেষে উর্মির সম্পত্তির ওপর নির্ভর করা অবশ্য হয়ে ওঠে, তাহলে সেই আত্মবমনার ক্ষোভে উর্মিকে মুহূর্তে মুহূর্তে জ্বালিয়ে মারবেন। এদিকে মথুরের সঙ্গে সমস্ত হিসেবপত্র শোধ করতে গিয়ে শশাঙ্ক হঠাৎ জানতে পেরেছে যে শর্মিলার সমস্ত টাকা ডুবেছে তার ব্যবসায়। এ কথা শর্মিলা এতদিন তাকে জানায়নি, মিটমাট করে নিয়েছিল মথুরের সঙ্গে। শশাঙ্কের মনে পড়ল, চাকরির অন্তে সে একদিন শর্মিলার টাকা ধার নিয়েই গড়ে তুলেছিল তার ব্যবসা। আজ নষ্ট ব্যবসার অন্তে সে শর্মিলারই ঋণ মাথায় করে চলেছে সে চাকরিতে। এই ঋণ তো আর নামাতে পারবে না। চাকরির মাইনেতে কোনো কালে শোধ হওয়ার রাস্তা কই? আর 10 বাকি আছে নেপাল যাত্রার। সমস্ত রাত ঘুমোতে পারেনি। ভোরবেলায় শশাঙ্ক ধরপড় করে বিছানা থেকে উঠেই আয়নার টেবিলের ওপর হঠাৎ সবলে মুষ্টিঘাত করে বলে উঠল, যাব না নেপাল। দৃঢ় পণ করল, আমরা দুজনে উর্মিকে নিয়ে কলকাতাতেই থাকবো, ভ্রুকুটি কুটিল সমাজের ক্রূর দৃষ্টির সামনেই। আর এখানেই ভাঙা ব্যবসাকে আর একবার গড়ে তুলব এই কলকাতাতেই বসে। যেই যে জিনিস সঙ্গে যাবে, যা যা রেখে যেতে হবে, শর্মিলা বসে বসেই তার ফর্দ করছিল একটা খাতায়। ডাক শুনতে পেল, শর্মিলা, শর্মিলা। তাড়াতাড়ি খাতা ফেলে ছুটে গেল স্বামীর ঘরে। অকস্মাৎ অনিষ্টের আশঙ্কা করে কম্পিত হৃদয়ে জিজ্ঞাসা করলে, কি হয়েছে? বললে, যাব না নেপালে, গ্রাহ্য করব না সমাজকে, থাকবো এইখানেই। শর্মিলা জিজ্ঞাসা করলে, কেন, কি হয়েছে? শশাঙ্ক বললে, কাজ আছে। সেই পুরাতন কথা, কাজ আছে। শর্মিলার বুক দুরদুরু করে উঠল। শর্মি, ভেবো না আমি কাপুরুষ। দায়িত্ব ফেলে পালাবো আমি, এত অধঃপতন কল্পনা করতেও পারো? শর্মিলা কাছে গিয়ে ওর হাত ধরে বললে, কি হয়েছে আমাকে একটু বুঝিয়ে বলো। শশাঙ্ক বললে, আবার ঋণ করেছি তোমার কাছে, সে কথা ঢাকা দিও না। শর্মিলা বললে, আচ্ছা বেশ। শশাঙ্ক বললে, সেই দিনকার মতোই আজ থেকে আবার ঋণ শোধ করতে বসলুম। যা ডুবিয়েছি আবার তাকে টেনে তুলবই, এই রইল কথা, শুনে রাখো। একদিন যেমন তুমি আমাকে বিশ্বাস করেছিলে, তেমনি আবার আমাকে বিশ্বাস করো। শর্মিলা স্বামীর বুকের ওপর মাথা রেখে বললে, তুমিও আমাকে বিশ্বাস করো।
কাজ বুঝিয়ে দিও আমাকে, তৈরি করে নিও আমাকে। তোমার কাজের যোগ্য যাতে হতে পারি সেই শিক্ষা আজ থেকে আমাকে দাও। বাইরে থেকে আওয়াজ এলো, চিঠি। উর্মির হাতের অক্ষরে দুখানা চিঠি, একখানি শশাঙ্কের নামে। আমি এখন বোম্বাইয়ের রাস্তায় চলেছি বিলেতে। বাবার আদেশ মতো ডাক্তারি শিখে আসব। 6-7 বছর লাগবার কথা। তোমাদের সংসারে এসে যা ভাঙচুর করে গেলুম, ইতিমধ্যে কালের হাতে আপনিই তা জোড়া লাগবে। আমার জন্য ভেবো না, তোমার জন্য ভাবনা রইল মনে। শর্মিলার চিঠি। দিদি, শত সহস্র প্রণাম তোমার পায়ে। অজ্ঞানে অপরাধ করেছি, মাপ করো। যদি সেটা অপরাধ না হয় তবে তাই জেনেই সুখী হব। তার চেয়ে সুখী হবার আশা রাখব না মনে। কিসে সুখ তাই বা নিশ্চিত কি জানি। আর সুখ যদি না হয় তো নাই হলো। ভুল করতে ভয় করি। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar-asor.org, GOLPOKOTHARASOR.org।